আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আজ তো দুইটা ক্লাস নিতে চাইলেন, তো এখন তো একটাই সম্ভব হবে। না, দুইটা নিলে বেশি প্রেশার হয়ে যাবে আপনাদের উপরে। জি স্যার, আমি বিষয়টা বলতে চাচ্ছি। স্যার, একটা বিষয় জানার ছিল। উম, হ্যাঁ, বলুন। স্যার, আজকাল দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ইউটিউব ভিডিও দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও দেখলে স্যার টাকা পে করে। স্যার, এইগুলা কেমন? এবং আমি এটা দেখিনি কখনো। আমি একটা ভিডিও দেখলাম যে একটা ওয়েবসাইটে ওদের ইনভেস্টমেন্ট করা লাগে 500 কে পে পে করলে পরে ওরা একটা ডেট দেয় যে দেখা গেলো আপনার 100 দিন ব্যবহার করতে পারবে, দিনে 100 টাকা আয় করা যাবে। মনে হয় যে ফার্স্টে যে পেমেন্টটা নিচ্ছে, টাকাটা নেয়ার পরে কোনো একটা স্ক্যাম করবে। বাংলাদেশে বেশ কয়েকটা এরকম স্ক্যাম ক্যাম্পেইন অলরেডি হয়েছে। মানুষজন অনেকে এরকম প্রথম কিছু টাকা পয়সা রিটার্ন দেয়। হয়তো আপনার 500 দিয়েছেন, 1,000 আপনাকে রিটার্ন দিল। মানুষজন খুশি হয়ে যায়, আবার ইনভেস্ট করে বা চাষ যা করতে দেয় দেয় করতে থাকে। একজন এরকম দিতে দিতে 5-7 লাখ টাকা পর্যন্ত, একজন 60 লাখ টাকা পর্যন্ত দিয়েছিল, দিয়ে বল ধরা খেয়েছে। মানে একটা প্রথমে ইনিশিয়াল হয়তো কিছু দিবে। আচ্ছা, আমরা ডিসকাশনে যাই। যারা লেটে জয়েন করবে করুক, আজকে একটু কয়েকটা আসসালামু আলোচনা আলাইকুম। দরকার আছে। ওকে, আছে। তো ফার্স্ট যে আমরা আজকে মূলত আলোচনা করবো এসকিউএল ইনজেকশনটা নিয়ে। এখন এসকিউএল ইনজেক্ট করার আগে এসকিউএল কুয়েরি যেটা আছে, এটা একটু ইন্ট্রোডাকশন দরকার আছে, একটু আলোচনা দরকার আছে। যেটা হয়, আপনাদের যে পিএইচপি প্রোগ্রামিং এর ক্লাস নিয়েছিলাম, হয়তো মনে আছে। সেইখানে একটা কনসেপ্ট, আমাদের ফর্মে আমরা ডাটা দিচ্ছিলাম পিএইচপি। টিউটোরিয়াল দেখাই। আজকে ক্লাস কি অ্যাটেন্ডেন্স হবে? না, মেকআপ ক্লাস তো মেকআপ ক্লাসে অ্যাটেন্ডেন্সের দরকার নেই, পরের দিনের সাথে একসাথে কপি করে দিয়ে দেবেন। স্যার রেকর্ড পাবো এটা আজকে ক্লাসের? ওকে, আচ্ছা, এখানে আছে একটা কোড দেয়া, এখানে এটা সহজ হবে। নর্মালি আমাদের সেই যে পিএইচপি কোডের এক্সাম্পল দেখছিলাম, আমরা ফর্মে যে ডাটা নিচ্ছি, নিয়ে সেটা করছে। এইখানে যে কোডটা কি কাজ করছে, এটা শুধু ডাটাবেজের সাথে কানেকশন অংশটা এখানে দেখাচ্ছে। আমার ডাটাবেজ যে সার্ভার থাকে, কখনো কখনো দেখা যায় আলাদা সার্ভার কম্পিউটারে ডাটাবেসটা থাকে। আবার কখনো দেখা যায় যেই সার্ভারে আমাদের প্রোগ্রামিং এর ফাইল গুলো রয়েছে, সেম সার্ভারে আমার ডাটাবেসটা অ্যাপ্লিকেশন আকারে রান করছে। ডাটাবেসের জন্য আমাদের অ্যাপ্লিকেশন থাকে। তো এই যে ডাটাবেস যখন রান করতে যাচ্ছি পিএইচপি কোডের ভিতরে, আমাদের এর আগে যেরকম একটা কনসেপ্ট ছিল পিএইচপির ভিতরে এইচটিএমএল, যেটা কনসেপ্ট ছিল পিএইচপির ভিতরে এইচটিএমএল কল করতে পারি, তেমনি পিএইচপির ভিতরে ডাটাবেস যে আছে তাকে আমি কল করে নিয়ে আসতে পারি। ডাটাবেসে কানেকশনের তিনটা ওয়ে আছে, হ্যাঁ। আমি এই সহজ যেটা এটা দিয়ে বোঝাই, প্রসিডিউর সিস্টেমটা কি হয়। আমরা নর্মালি যেই সার্ভারে আমার ডাটাবেসটা রয়েছে, আইপি অ্যাড্রেস, সেটার আইপি অ্যাড্রেস মেনশন করে দিই একটা ভেরিয়েবলে, হ্যাঁ। ডাটাবেস, ওই ডাটাবেসে যে অ্যাপ্লিকেশন আছে সেখানেও লগ ইনের জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ডের দরকার আছে। ঠিক আছে, তো সেই ইউজার নেম পাসওয়ার্ড সব
চাইলে ভেরিয়েবলের ভিতরে দেওয়া যেতে পারে, অথবা এই যে এখানে মাই এসকিউএল কানেক্ট নামের একটা ফাংশন কল করেছি। হুম, তো এই ভিতরেও আমি ভেরিয়েবলে না রেখে ইউজার নেম পাসওয়ার্ড এখানে পাস করে দিতে পারি। এটা দিলে কি হয়, এখানে অবশ্যই একটা ফাংশন দিয়ে এসে চেক করছে যে আমার কানেকশন ঠিকভাবে হচ্ছে কিনা। হুম, যখনই আমি এই ভেরিয়েবলটাকে কল করব, কন নামের ভেরিয়েবলটা কি হবে, মাইএসকিউএল যে ডাটাবেসটা আছে ওর সাথে আমাকে কানেক্ট করে দেবে। সিম্পলি ডাটাবেসের সাথে যখনই কানেক্ট হয়ে যাচ্ছি তখন ডাটাবেস থেকে আমি তথ্য নিতে পারবো। ডাটাবেসে কি হয়, আমাদের যে SQL, আচ্ছা ডেমো ডাটাবেস, কি হয় ডাটাবেস বলতে আসলে কি বোঝাচ্ছে, যেখানে টেবিল আকারে, টেবিলের মধ্যে এরকম কলাম রো করে আমার ডাটাগুলো স্টোর হয়ে থাকে। আমাদের যে ডাটাবেস বলি, এই যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে লগ ইন করছি, আমাদের ইউজার বিভিন্ন ইনফরমেশন সেভ রাখছে, ঠিক আছে? সেখানে কি হচ্ছে, আমাদের তথ্যগুলো এরকম টেবিল আকারে সেভ হয়ে থাকে। অ্যাপ্লিকেশন কি করে, আমরা যে পিএইচপি যে ফর্ম হ্যান্ডেলিং এর একটা কাজ করেছিলাম, যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছিলাম, নিয়ে এটার অ্যাসাইনমেন্টও আপনাদের দিয়েছিলাম, মনে থাকার কথা। ইউজার নেম পাসওয়ার্ড আমরা কি করেছিলাম, যে কোডের ভিতরে ভেরিয়েবল দিয়ে চেক করছিলাম যে যদি ইউজার নেম এটা হয় তাহলে লগ ইন সাকসেসফুল, আদারওয়াইজ সাকসেসফুল না। এখন ভেরিয়েবল লিখে লিখে মানে এতগুলো ভেরিয়েবল কোডের ভিতরে আসলে লেখা সম্ভব না, ধরানো সম্ভব। তো কি হয়, এরকম ডাটাবেজ আকারে জিনিসটা রেখে দেওয়া হয়। এই যে কোড, হ্যাঁ, ও কি করে, আমি এটার কোডও দেখাতে নিলাম, ও কি করে ডাটাবেস থেকে মনে করেন একটা ইউজার নেম কল করে সেইটা পিএইচপি কোডের ভিতরে নেয়, এরপরে কম্পারিজনটা করে। ওকে, তো ফার্স্টে এটা একটা আমার কানেকশন করলাম, একটা কোড দেখাই, পিএইচপি মাইএসকিউএল লগ ইন পেজ, পিএইচপি মাইএসকিউএল লগ ইন সিস্টেম একটা কোড দেখাই। এটা হচ্ছে নর্মাল আমার এইচটিএমএল এর ফর্মেট ট্যাগ, ইনপুট ট্যাগ দিয়ে নিচ্ছে। তো ফর্ম ভ্যালিডেশনের জন্য এখানে সে জাভা স্ক্রিপ্ট অ্যাড করেছে, আচ্ছা এটা আপনার জাভা কোড ডিজাইন অ্যাড করেছে, ভেরি গুড। পিএইচপি মাই অ্যাডমিন যেটা, এটা হচ্ছে ডাটা বেজের একটা আমাদের অ্যাপ্লিকেশন। এখানে তো ডব্লিউসি স্কুল থেকে দেখাচ্ছে এর ভিতরে টেবিল আছে, যেটা অ্যাকচুয়াল ওয়েব সার্ভার। হ্যাঁ, ওয়েব সার্ভার ডাটা বেজের ভিতরে এই যে লোকাল হোস্ট গেলে দেখা যায় এরকম টেবিল গুলো আমাদের শো করতে থাকে। ঠিক আছে, তো এই টিউটোরিয়ালে কি করেছে, এরকম টেবিল ক্রিয়েট করে এর ভিতরে আমার ডাটা গুলো রাখবে। ওকে, এখানে সে হচ্ছে আগে একটা স্যাম্পল টেবিল ক্রিয়েট করছে, ভেরি গুড। আমি পিএইচপির কোড দেখা যাচ্ছে না, এই যে সে হচ্ছে ফার্স্টে এই যে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করবে। ওকে, মাইস্কুয়েল কানেক্ট, এই ফাংশনের ভিতরে আমার ইউজার নেম পাসওয়ার্ড আইপি অ্যাড্রেস বা হোস্ট, হ্যাঁ, ডাটাবেজ নেম কোন ডাটাবেজে কানেক্ট হতে চাচ্ছে এগুলো পাস করলে কি হয়, এই যে পিএইচপি কোড ওকে ওই ডাটাবেজের সাথে, উপরে যে ডাটাবেস ক্রিয়েট করলাম ওর সাথে আমি কানেক্ট করে দিবে আমার পিএইচপি কোডটাকে, সিম্পলি। আর এরপরে পিএইচপির সাথে ডাটাবেসটা কিভাবে ব্যবহার হয় সেটা দেখুন। যে আমরা কি হচ্ছিল, যে ইউজার নেম একটা পোস্ট একটা ভেরিয়েবলের ভিতরে ক্যাচ করছিলাম এইচটিএমএল ফর্ম থেকে, এটা এতটুকু আমাদের পিএইচপি এরই কনসেপ্ট। একটা পাসওয়ার্ড যেটা, এটাকেও আমি মনে করুন এইচটিএমএল ফর্ম থেকে ক্যাচ করলাম। এরপরে এই অংশে এসে তো সেখানে এসকিউএল ইনজেকশন প্রিভেনশনের একটা কাজ করছে, নো প্রবলেম। এটা আপাতত দেখার দরকার নেই। মনে করুন আমার ইউজার নেম পাসওয়ার্ড দুইটা ভেরিয়েবলে স্টোর হয়েছে, জমা হয়েছে। এরপরে কি হবে, এরপরে এই যে এসকিউএল কোয়েরি, এইটা মূলত আমরা ডাটাবেজে সেন্ড করি। এই কোয়েরিটা হচ্ছে এসকিউএল এর ভাষায় লেখা ইনস্ট্রাকশন। এটা এই কোয়েরিটাও আমি এক্সপ্লেইন করবো একটু পর, যে এগুলোর অর্থ কি দাঁড়ায়। হ্যাঁ, এই যে কোয়েরি দেখুন, এই কোয়েরির ভিতরে আমরা যে ইউজার নেমটা আমি যে নিয়েছিলাম ভেরিয়েবল থেকে, এই যে উপরে যে ইউজার নেমটা নিলাম সেইটা এবং পাসওয়ার্ডটা, এইটা আমি একটা কোয়েরি আকারে
আমার যেই ডাটাবেজ আছে সেখানে সেন্ড করে দিচ্ছি। ফার্স্টে আমি কানেকশন তৈরি করলাম। উপরে এই যে কানেকশনের যে কোড, এটাতে কানেকশন তৈরি করলাম, করার পরে এসকিউএল এর কাছে একটা কোয়েরি পাঠাচ্ছে এমন যে আমি কানেকশন হয়েছে, এখন একটু দেখো ভাই তোমার কাছে এরকম কিছু আছে কিনা। হুম, এই যে কোয়েরি আকারে একটা সরাসরি কমান্ড ডাটাবেজে সেন্ড করছি, সেখান থেকে একটা রিপ্লাই আসে। ঠিক আছে, সেই রিপ্লাইটা দেখা যায় যে আমি আরেকটা ভেরিয়েবলে বা একাধিক ভেরিয়েবলে একটা একটা করে সেভ, যেমন রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে কি করছে আমরা তথ্যটা এনে জমা রাখছে ডাটাবেজে, এই কোয়েরিটা সেন্ড করছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটা তোমার এই টেবিলের ভিতরে আছে কিনা। যদি থাকে সেটা রিপ্লাই আসবে, রিপ্লাইটা এসে রেজাল্ট ভেরিয়েবল আমার জমা হচ্ছে। সিম্পল, রেজাল্ট ভেরিয়েবলে জমা হওয়ার পর এরপরে হচ্ছে কি আমার আবার সেই পিএইচপির কনসেপ্ট, আমি চাইলে সেটাকে লগ ইন করতে দিতে পারি অথবা ওয়েলকাম মেসেজ দেখাতে আদার্স ব্লা 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 যা ইচ্ছা আমি করতে পারি। তো এই যে কোয়েরিটা তৈরি হচ্ছে, কোয়েরিটা ডাটাবেজে যাচ্ছে, বা আমার যে ইনপুটটা, হ্যাঁ এই যে ইনপুটের বেসিসে কোয়েরির এখানে যে ভ্যালুটা বসছে, এইখানে দুর্বলতা তৈরিটা হয়। ঠিক আছে, এই যে তথ্য নিচ্ছে, ইনপুট নিচ্ছে, ভেরিয়েবলে রাখছে, ডাটাবেজে পাস করছে, এই দুর্বলতাটাকে বা এই জায়গার কোডিং এর যে দুর্বলতা, ভুল কোড বা দুর্বল কোডের দুর্বলতার ব্যবহার করে আমরা এসকিউএল ইনজেকশনের কাজটা করি। ইনজেকশনটা একটু পরে দেখাচ্ছি, এই যে কোয়েরি, এইটা নিয়ে আমাদের একটু বোঝার দরকার আছে, একটু বেশি ইনফরমেশন ফার্স্ট অফ অল এই কোয়েরিটা আসলে কি হয় বা কি লিখে থাকে। তো আজকে বেশ ক্লাস হচ্ছে এসকিউএল ইনজেকশন নিয়ে। আজকের আমাদের অবজেক্টিভ, ফার্স্ট আমরা এসকিউএল এর বেসিকটা বুঝবো, এরপর ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন যেটা আছে সেটা নিয়ে আমরা দেখবো। ওকে, এ আর অটোমেটেড টুলস যেটা আছে এসকিউএল ম্যাপ, এটা থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক আকারে। ওকে, কারণ অটোমেটেড টুলস রান করা, এই যে এন ম্যাপ টুলসটার কথা মনে আছে আপনাদের? এন ম্যাপে খালি অপশন বলে দিলে এক একটা কাজ, এসকিউএল ম্যাপ জিনিসটাও same। কিন্তু মেইন পেইনটা লাগে এই ম্যানুয়াল টেস্টিং অংশতে, কঠিন অংশটা বা বুঝে ওঠা কঠিন, এইটা নিয়েই মূলত ক্লাসে আলোচনা করবো, ম্যানুয়াল টেস্টিংটা কি বলতে হবে। আপনার যদি টুলস এর সাহায্য দরকার পড়ে, এসকিউএল ম্যাপ অবভিয়াসলি ভালো একটা টুলস। ওকে, তো এই সব আলোচনার আগে সবচেয়ে বড় কোশ্চেন আসলে কেন এসকিউএল ইনজেকশনটার দরকারটা কি কি, বা কম বেশি যেটা দেখা তবে কম বেশি সবাই হ্যাকিং এর নামের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক দেখা যায় যে এসকিউএল ইনজেকশন চিনে থাকে বা বুঝে থাকে। হ্যাকিং নাম শুনে অনেকে এসকিউএল ইনজেকশন শুনে থাকে, আপনাদেরও খুঁজলে দেখা যাবে অনেকেই এমন আছেন যে আগে এসকিউএল ইনজেকশন শব্দটার সাথে পরিচিত হয়েছে। ওকে, তো তো চলে গেল। তো এসকিউএল ইনজেকশনটা আসলে নিয়ে জানাটা কেন দরকার বা সেটা দরকার, সেটা হচ্ছে কি মূলত এসকিউএল ইনজেকশন জিনিসটা ডাটা বেজের বা কি করছি ম্যানিপুলেশন করছে। ডাটা বেস বা ডাটা, যেখানে আমার সব ইনফরমেশন থাকে, সব তথ্য থাকছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এসকিউএল ইনজেক্ট করে আমি এই ডাটা বেসকে ম্যানিপুলেট অথবা রিড করে ফেলতে পারছি। মানে একটা বিজনেসের মূল প্রাণ শক্তি, মূল নিউক্লিয়াস, হ্যাঁ মূল সেন্টার অংশ যেটা, সেইখানে যদি আমি আঘাত করতে পারি, সেখান থেকে যদি তথ্য নিতে পারি, তখন সেটা ওই বিজনেসের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল একটা উইকনেস, সবচেয়ে ক্রিটিক্যাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রেজেন্ট কি নিছেন? না না, মেকআপ তো আচ্ছা। প্রেজেন্টের দরকার নেই। বুঝছো? তো যেটা ওকে। বলছিলাম যে আমাদের একটা বিজনেসের সবচেয়ে ক্রিটিক্যাল পার্টের একটা হচ্ছে তার ডাটাবেস, যেখানে সব ইনফরমেশন জমা থাকছে, সব তথ্য নিয়ে তারা জমা রাখছে। এসকিউএল ইনজেকশনের মাধ্যমে আমরা সেই জায়গাতে আঘাত করছি করছি, এবং কম বেশি সব অ্যাপ্লিকেশনেই, অ্যাপ্লিকেশন গুলোতেই
ডিবি কোনো না কোনো ভাবে ডাটাবেজ ইউটিলাইজ হবেই। মানে একটা বেসিক প্রোগ্রামিংও যখন করেছি, যেটাকে কম বেশি আমার ভেরিয়েবল লাগছে, হ্যাঁ ভেরিয়েবলের ভিতরে আমি তথ্য জমা রাখছি, নিচ্ছি। আমি ছোট একটা প্রোগ্রাম নর্মাল A+B যোগ করছি, নর্মাল 2 আর 2 যোগ করছি, ছোট প্রোগ্রামে আমার ভেরিয়েবল লাগছে। কনসেপ্টটা কিন্তু আমার একটা কোথাও তথ্যটা স্টোর করা লাগে। হ্যাঁ, তো এই যে অ্যাপ্লিকেশন গুলো, ওদের তো আর ভেরিয়েবলের ডাটা দিয়ে পোষায় না, ওদের অনেক অনেক তো কি বলে ইনফরমেশন জেনারেট হয়। তো ওদের সবারই কোনো না কোনো ভাবে ডাটাবেসকে ইউটিলাইজ করার দরকার পড়ে, যার কারণে এসকিউএল ইনজেকশনের সম্ভাবনা থাকে। হতে পারে এখানে ডাটাবেজের সাথে যখনই অ্যাপ্লিকেশনটা কমিউনিকেশন করছে, তো এখানে কথা আছে তখন যে এটা কমন বা আনকমন হতে পারে, সিনারিও বেসড। এটা ঢালাও ভাবে বলা যায় না যে কোনো অ্যাপ্লিকেশনেই পাবো না, আবার ঢালাও ভাবে এমনও বলা যায় না যে সব অ্যাপ্লিকেশনে এসকিউএল ইনজেকশন করতে পারবে। তবে এটা ডিপেন্ড করে, আমরা ওই যে ম্যানুয়াল ইনজেকশনের মেথোডোলজি যখন বলবো তখন আরেকটু ডিটেলসে যাবে। তো যেটা হচ্ছে আমার ডাটাবেস কম বেশি সবাই ইউটিলাইজ করছে বা করবে। তো এসকিউএল যখন রিয়েল লাইফে কাজ করতে যাচ্ছি, এটাকে বাদ দেওয়া যাবে না। হতেই পারে না ক্লায়েন্ট এমন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছে, বিল্ড করেছে, দেখা যাচ্ছে এখানে এসকিউএল ইনজেক্ট করা গেল। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা ইনজেকশনের পার্টটাতে আবারও আসুন। এসকিউএল এর যে বেসিকটা আছে এটা একটু বুঝে নেবে, কারণ এই বেসিক কনসেপ্টটা না বুঝলে যেটা হবে, ইনজেকশনের যে টেকনিক গুলো আছে, কেন ইনজেক্ট করছি এবং কেন ইনজেকশনটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হচ্ছে, কিছুই বুঝতে পারবো না। বেসিকটা বোঝাবো। তো ফার্স্টে কোডটা বোঝালাম যে আসলে কানেক্ট হয় কি করে। ফার্স্টে আমরা ডাটাবেজের সাথে কানেকশন করি, এরপর দেখা যায় কোনো ভেরিয়েবলের মাধ্যমে এই কোয়েরিটা সেন্ড করছি, অথবা আমরা যে ইনপুটটা নিচ্ছি এটা সামহাউ ডাটাবেজে যাচ্ছে। ডাটাবেজ সেখান থেকে যে রিপ্লাই পাঠাচ্ছে তার বেসিসে আমার প্রোগ্রাম বাকি কাজগুলো করছে। এটা জাস্ট লগ ইনের কথা বলা। অন্যান্য তথ্য, মনে করুন কোনো প্রোডাক্ট, ই কমার্স সাইটে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছি, এটা ডাটাবেজে আদৌ আছে কিনা, কতগুলো আছে, প্রাইস কত, ডিসকাউন্ট কত, এরকম বিভিন্ন ইনফরমেশনের জন্য ডাটাবেজের সাথে কমিউনিকেশন হয়ে থাকে। আচ্ছা, তো এই যে কোয়েরি এগুলোর অর্থ কি, এগুলো কোনটা কি বোঝায়, কি মিনিং বলে থাকে, এবং ইনজেকশনের ক্ষেত্রে আমাদের কোনগুলো কাজে লাগবে, দরকার পড়বে, সেটা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট আমরা এসকিউএল, ওকে, সিলেক্ট স্টেটমেন্ট যেটা আছে ওটা নিয়ে বলবো। তার আগে এই যে টেবিলের একটা বিষয় পরিচিত করে। ও আচ্ছা, আরেকটা বিষয় আছে যে কিছু অ্যাপ্লিকেশন আছে তারা টেবিল বেসড ডাটাবেস, মানে ধরুন যাদের বিগ ডাটা, হিউজ মিলিয়ন মিলিয়ন ডাটা দিয়ে কাজ করতে পারে অনেকেই এখন কিছু অ্যাপ্লিকেশনে যেটা করে থাকে যে আমাদের নো এসকিউএল যেটা আছে, হ্যাঁ, নো এসকিউএল ডাটাবেস এরকম কনসেপ্ট ইউটিলাইজ করে, সেখানে টেবিলের কনসেপ্ট নেই, সেখানে কি ভ্যালু পেয়ারে আকারে ডাটাটা স্টোর করে। ঠিক আছে, আমি খুব বেশি এটা ডিটেলসে যাবো না, তাতে করে আবার প্যাচ লেগে যাবে। আপাতত আমরা এসকিউএল যেটা আছে সেটাতে ফোকাস। তবে নোএসকিউএল নামে একটা কনসেপ্ট আছে, একটু বলে রাখলাম, যদি আপনাদের বাসায় এক্সট্রা সময় পান এটা নিয়ে একটু এক্সপ্লোর করতে পারেন, এটাও চমৎকার একটা জিনিস। ওকে, তো এই যে এসকিউএল, তার কনসেপ্ট হচ্ছে আমি তথ্যগুলোকে একটা টেবিল আকারে সেভ করে রাখবো, স্টোর করে রাখবো। এখানে বিষয়টা যেটা দাঁড়ায়, টেবিল করে কেন রাখছে, বা আরেকজন টেবিল ছাড়াই কেন রাখছে। যখন টেবিল আকারে তথ্যগুলো রাখছে, সুবিধা হয় কি, মনে করুন আমার কারণ নাম দরকার, তো নামটা কোন কলামে আছে, এই কলামে আমি সরাসরি বুঝতে পারবো। যদি এটা টেবিল আকার না থেকে একটা প্যারাগ্রাফ আকারে থাকতো, প্যারাগ্রাফ আকারে থাকলে মনে করুন এই যে উপরে যে প্যারাগ্রাফ লিখে রেখেছে, মনে করুন এখান থেকে কোনো একটা শব্দ খুঁজতে চাচ্ছি, এ কোথায় লিখেছে বা বি কোথায় লিখেছে, আমাকে পুরোটা লাইন বাই লাইন পড়তে হতো, খুঁজতে হতো, তাই না? যে কোথায় বি আছে, কোথায় বি আছে, সিলেক্ট ডাটা ফ্রম এ ডাটাবেস, রিটার্ন ডাটা, বি শব্দটাই তো তাই মনে হচ্ছে, স্টেটমেন্ট, ও এই যে এখানে একটা বি আছে, তাই না? আমার খুঁজে পেতে কঠিন হয়ে যাচ্ছে, আমি চোখে পড়েই খুঁজে পাচ্ছি না যে অ্যাপ্লিকেশন, কম্পিউটার যে প্রোগ্রাম
তার জন্য এই ডাটা খুঁজে বের করা কিন্তু আরো ডিফিকাল্ট, কঠিন একটা কাজ, কঠিন একটা প্রসেস হয়ে যায়। ওকে, তো এই জন্য কম্পিউটার সায়েন্টিস্টরা কি করলো, ভেবে চিন্তে এরকম টেবিলের মতো উপস্থাপন কনসেপ্ট আনবো, যে আমি তথ্যগুলোকে ক্যাটাগরাইজ করব। স্যার বিভিন্ন, অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন? না মেকআপ ক্লাস কোনো অ্যাটেন্ডেন্সের দরকার নেই। আচ্ছা, যেটা বলছি, যেটা হচ্ছে আমার টেবিল আকারে তথ্যগুলো রাখবো, তাতে করে কি হবে, সবগুলো ক্যাটাগরাইজ আকারে সিরিয়াল আকারে ভাগ ভাগ হয়ে থাকবে। যখন যে ডাটাটা দরকার এক ঝাটকায় বা এক চান্স আমি খুঁজে বের করে ফেলতে পারবো, এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য এটা খুঁজে বের করা খুব সহজ হবে। হ্যাঁ, যে আমার ওকে ও তো জানবে এইটা আড়াআড়ি যেটা, এটাকে বলা হচ্ছে রো বা সারি। লম্বা লম্বি যেটা, এটা হচ্ছে আমাদের কলাম। তো কোন রোতে আছে, কোন কলামে আছে, নাম ধরে, সিরিয়াল ধরে, হ্যাঁ, কেস ধরে, ক্যারেক্টার ধরে সে অনায়াসে খুঁজে বের করে ফেলতে পারবে। যার কারণে টেবিলের কনসেপ্টটা আসা। তো সিলেক্ট স্টেটমেন্টের দিকে আমরা যদি যাই, ডব্লিউসিএস একটা ভালো দিক হচ্ছে ওর এইখানেই কতগুলো ডেমো ডাটাবেজ, একটা ডাটাবেজে ডেমো টেবিল তৈরি করা আছে। হুম, আপনারাও যদি চান এখানে এসে কয়েকটা কোয়েরি প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলে ভালো, এগুলো ক্লাসে আলোচনা করছি, বুঝতে সহজ হবে। ঠিক আছে? তো এই আমাদের ডাটাবেজের ভিতরে একাধিক টেবিল থাকতে পারে। এক বা একাধিক টেবিল এখানে থাকতে পারে। এক একটা টেবিলে আমার বিভিন্ন রো কিন্তু কলাম করে কলাম করে আমার ইনফরমেশন গুলো থেকে যাবে। কিন্তু আমার একটা ডাটাবেজ, তার ভিতরে অনেকগুলো টেবিল আছে। রিয়েল লাইফে কাজ করতে গিয়ে এমন হতে পারে যে মাল্টিপল ডাটাবেজ পেতে পারেন। মাল্টিপল ডাটাবেজ, তার থেকে সিঙ্গেল কোন একটা ডাটাবেজ যদি আপনি চয়েস করেন, তার ভিতরে টেবিল পাবেন, সেই টেবিলের ভিতরে আমার ইনফরমেশন গুলো থাকবে। এই যে এই কনসেপ্ট কেন বললাম, কারণ রিয়েল লাইফে যেটা হয় যে দেখা যাচ্ছে আমি একটা সার্ভারে টেস্ট করতে গিয়েছি, যেমন কয়েকদিন আগে যেমন একটা পেলাম, ওনাদের হচ্ছে 20টা ডাটাবেস, 20টা টেস্টিং এর কাজ করতে হবে। এরকম বিগ প্রজেক্টের জন্য লাস্ট কয়েকদিন বেশ হিমশিম খেয়ে যাচ্ছিলাম টাইম ম্যানেজ করতে। যাই হোক, তো এরকম একটা সিনারিও যদি হয়, তখন আসলে আমি কোনটা রেখে কোনটা টেস্ট করবো, কোনটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এটা ডিটারমাইনের জন্য আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে আমরা একাধিক ডাটাবেস যদি থাকে, যখন টেস্ট করতে যাচ্ছি, তখন ডাটাবেসের নাম দেখে আমরা আইডিয়া করতে পারি। আচ্ছা, যেমন কোনোটা থাকে ডিফল্ট ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা এরকম নামের থাকে। কোন একটা ডাটাবেস যদি আপনি পান যে কার্ড ইনফো, আরেকটা ডাটাবেস ইউজার ইনফো, হ্যাঁ, আরেকটা ডাটাবেস মনে করুন তাও গরুর ইনফরমেশন, গরুর কয়টা ঠ্যাং থাকে, কয়টা কান থাকে, এগুলো নিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করে রেখেছে। ঠিক আছে? তো দেখা যাবে আপনি নিজে কমন সেন্স দিয়ে বুঝতে পারবেন যে আমার এখানে অনেকগুলো ডাটাবেস আছে। তো ক্রেডিট কার্ডের ইনফরমেশন যেই ডাটাবেসে আছে, ইউজারের ইনফরমেশন যে ডাটাবেস আছে, এইটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, বা দেখা যাচ্ছে এখানে অ্যাটাক করে আমি বেশি কিছু অ্যাচিভ করার সম্ভাবনা আছে, তাই ইউজারের ইনফরমেশন যদি নিয়ে আসতে পারি, আদার্স কোনো অ্যাটাক বা কিছু একটা করা আমার জন্য সহজ হয়ে যাবে। তো যাই হোক, ডাটাবেস এরকম মাল্টিপল থাকতে পারে, তো সেটা দেখে ঘাবড়ে যাবেন না কাজ করার সময়। সিলেক্ট করে অথবা সবগুলো ডাটাবেজেই আমরা ক্রমাগত অ্যাটাকের চেষ্টা করে যেতে পারি। যাই হোক, তো এই সিঙ্গেল যে ডাটাবেজ, হ্যাঁ, মনে করুন একাধিক ডাটাবেজ আছে, তার থেকে একটা ডাটাবেজ আমরা এখান থেকে দিয়েছি, সেই একটা সিঙ্গেল ডাটাবেজের ভিতরে মাল্টিপল আমাদের টেবিল রয়েছে। ওকে, সিম্পল টেবিল আছে। এখন আমাদের ফোকাস হচ্ছে এসকিউএল এর এই যে স্টেটমেন্ট আছে, হ্যাঁ, এসকিউএল এর স্টেটমেন্ট আছে আমাদের ফোকাস। আমি এই লেখাটা কেটে দিই বোঝানোর সুবিধা। আমরা পিএইচপি যখন কোড করেছি,
এটা যে অনেকটা ইংরেজি ভাষার মতো, ইংরেজি শব্দ দিয়ে আমরা জাস্ট গুছিয়ে ইনস্ট্রাকশন গুলো লিখে লিখে কাজটা করছিলাম, তাই না? কিন্তু এসকিউএল স্টেটমেন্টটা আরো ইংরেজি ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএলটা আরো মনে হয় যে সরাসরি ইংরেজিতে আমি হয়তো কথা বলছি। ওকে, মনে করুন আমি এই প্রোডাক্ট টেবিলে যা যা আছে সব দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমার এসকিউএল স্টেটমেন্টটা কি হবে? তার আগে বসুন চিন্তা করুন যে আমি যদি এখানে দেখতেও চাই, কি করলাম? এটাকে ক্লিক করলাম, হ্যাঁ, প্রোডাক্ট লেখাটার উপর ক্লিক করলাম, আমার পুরো টেবিলটা এখানে নিচে শো করছে, তাই তো? তো এই যে ক্লিক করলাম, এই ঘটনাটাকে কি বলছি আমি? এটাকে ক্লিক করলাম বা পছন্দ করলাম। পছন্দ, পছন্দর ইংরেজি কি? সিলেক্ট। তো আমাদের ইনস্ট্রাকশনটাও সেম, যে আমি কাকে পছন্দ করতে চাচ্ছি, সিলেক্ট প্রোডাক্ট। আমি প্রোডাক্টকে সিলেক্ট করতে চাই। এখন শুধু সিলেক্ট করলে তো হচ্ছে না, আমাকে আরেকটু স্পেসিফাই করে বলে দিতে হবে আমি পুরো প্রোডাক্ট টেবিলটাকে দেখতে চাচ্ছি না প্রোডাক্ট টেবিলের নির্দিষ্ট কোনো কলাম কে দেখতে চাচ্ছি। এটাও বলে দেওয়া দরকার। তো আমি বলছি যে সিলেক্ট অল। আপনাদের প্রোগ্রামিং এর এই কনসেপ্টটা মনে আছে, স্টার মানে কি? অল বোঝা। তো এভরিথিং সিলেক্ট অল, কোথা থেকে? প্রোডাক্ট টেবিল থেকে আমি দেখতে চাচ্ছি। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। ঠিক আছে, সিম্পল, একদম ইংরেজি ভাষা আমাদের ভাষা, যে আমি প্রোডাক্ট টেবিল থেকে সব দেখতে চাচ্ছি। পিএইচপির মতো আমাদের এরও প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে এ দিতে হয়, সেমিকোলন দিতে হয়। তো মনে করুন প্রোডাক্ট টেবিল না, আমি চাচ্ছি অর্ডার্স, অর্ডার্স। সিলেক্ট অল, এই যে অর্ডার নামে যে টেবিলটা আছে এর ভিতরে যা আছে সব দেখতে চাই। সিলেক্ট অল ফ্রম অর্ডার্স, অর্ডার টেবিল থেকে। অর্ডার ফ্রম মানে কি? থেকে। অর্ডার টেবিল থেকে যা আছে সব তুমি সিলেক্ট করো। এটা তো এসকিউএল স্টেটমেন্ট। আমি রান দিই, এখন অর্ডার টেবিলে যা আছে সব আমাকে show। এখানে তো অলই দিতে হবে এমন কোনো কথা নেই। যদি আমি চাই যে না, আমি আসলে আসলে কাস্টমার আইডি গুলো দেখতে চাচ্ছি, কাস্টমার আইডি শুধু, সেটাও মেনশন করে দিতে পারে যে কাস্টমার। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন, এই যে সিলেক্ট শব্দটা লিখলাম, এইটা যদি এইভাবেও লিখি তাতেও কোনো অসুবিধা নেই। আর ডাটাবেস বুঝে যাবে এটা, কারণ এটা তার নিজস্ব স্টেটমেন্ট, তার নিজের সিনট্যাক্স আর নিজের কমান্ড, এটা বুঝে যাবে। ফর্মটা যদি পুরোটা বড় হাতে না লিখে ছোট হাতেও লিখি তাতেও কাজ করি। কিন্তু যেই কলাম নামটা আমি বের নিতে চাচ্ছি, যেই টেবিল নামটা আমি লিখতে চাচ্ছি, তার নামের সংখ্যায় কোনো কি বলে হেরফের করা যাবে না। ওকে, সিলেক্ট, যদি কাস্টমার আইডি যেরকম আইডি বড় হাতের লেখা, হুবহু এইভাবে লিখতে হবে, আদারওয়াইজ কি করে ইরর দেখাতে থাকবে। তো এই এখন দেই, এখন শুধু কাস্টমার আইডিটা আমার আউটপুটে শো করছে। ওকে, যদি এমন হয় যে না আমি কাস্টমার আইডি না, ব্যাকে যাই, অর্ডার সেগুলো কি কি ছিল, এমপ্লয়ি আইডি ছিল। আমি চাচ্ছি যে কাস্টমার আইডি এমপ্লয়ি আইডি দুইটাই আমাকে দেখো। কাস্টমার আইডি, এমপ্লয়ি আইডি দুইটাই দেখো, আমাকে দুইটাই এখানে শো করছে। আবার কলাম নাম উল্লেখ না করেও দেখ বেস থেকে আরেকটা পদ্ধতিতে দেখা যায়, সেটা হচ্ছে কলামের যে পজিশন 0, 1, 2, 3, 2 আর 3 নাম্বার যে কলাম আছে সেইটার আউটপুট আমাকে দেখো। যদিও ডব্লিউসি স্কুলে প্রবলেম করে, এইটা কাজ করে না ডব্লিউসি স্কুলে, একটু গোলমাল করে ফেলে। কিন্তু কলাম নাম উল্লেখ করতে পারি, বা কলাম নাম উল্লেখ করা ছাড়াও তাদের পজিশন উল্লেখ করেও আমি ইনফরমেশন পেতে পারি। এটা নর্মাল ফিচার, এটা এসকিউএল এর নর্মাল ফিচার। এবং এই নর্মাল ফিচারটা ইউটিলাইজ করেই আমরা একটু পরে দেখবো যে আমরা এসকিউএল ইনজেকশনে কাজ করছে। সিলেক্ট স্টেটমেন্টের কনসেপ্ট এবং তাদের বেসিক নর্মাল যে ফিচার আছে এইটা ইউটিলাইজ করেই এসকিউএল ইনজেক্ট করে দিলাম, ডাটাবেস থেকে তথ্য পেয়ে যেতে পারি। ওকে,
এগুলো সিলেক্ট স্টেটমেন্টের কথা। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট আসে, সেটা হচ্ছে হোয়ার। হোয়ারে যাই। আমাদের প্রোগ্রামিং এর ইফ এলস কন্ডিশনের কথা মনে আছে না? কোশ্চেন একটু পরে আগে এসকিউএল এর আলোচনাটা করে নিই, ওকে? এসকিউএল ইনজেকশনে যাওয়ার আগে তখন আবার কোশ্চেন নেব, নাহলে এটা হচ্ছে আমি ইচ্ছা করে আমি অফ করে রাখছি। আলোচনা মাঝখানে হঠাৎ করে এক একজন অ্যাটেন্ডেন্স নিয়ে কোশ্চেন করছেন। অ্যাটেন্ডেন্স আপাতত দরকার নেই আমাদের একটা ক্লাসে। তো যেটা বলছিলাম, প্রোগ্রামিং এর ইফ এলস কন্ডিশন যেরকম পাই আমরা একটা শর্ত দিচ্ছি, শর্ত মিললে সেটার আউটপুট দেখাতো, তাই না? আমাদের প্রোগ্রামিং এর কনসেপ্ট যেটা, ডাটাবেজের ক্ষেত্রেও আমরা এরকম কন্ডিশন ব্যবহার করতে পারি। ঠিক আছে? সেই কন্ডিশনটা আমি সাপোজ আমি চাচ্ছি যে যাদের সিটি হচ্ছে লন্ডন, হ্যাঁ, শুধু আমি সবার তথ্য দেখতে চাচ্ছি না, যাদের সিটি লন্ডন শুধু তাদের তথ্যটা দেখতে চাচ্ছি। কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমরা স্টেটমেন্টটা দিতে পারি এভাবে, where সিটি ইকুয়ালস টু লন্ডন। এবার দেখুন মাত্র 6টা ডাটা রেকর্ড দেখাচ্ছে, এবং 6 জনেরই সিটি লন্ডন। ওকে, আমরা আবার একটা কাজ করতে পারি, সিলেক্ট অল না দিয়ে সিলেক্ট আর একটা এক্সাম্পল দেখতে পারি। আমি সব দেখতে চাচ্ছি না, শুধু কাস্টমার নাম দেখতে চাচ্ছি যারা অ্যাকচুয়ালি লন্ডন সিটির অধিবাসী। যদি দেই, দেখুন তাদের শুধু নামটা আমাকে আউটপুটে দেখাচ্ছে। এবং কেন এটা সম্ভব হলো? আমি হোয়ার দিয়ে বলে দিয়েছি আমার শর্তটা। এখানে আরেকটা বিষয় বলছেন, সেটা হচ্ছে এইখানে আমরা কোয়েরিটা পুরোটাই একটা লাইনে লিখছি, তবে এটা এক লাইনে লেখাটা বাধ্যতামূলক না। তাইলে আমি মাল্টিপল লাইনেও লিখতে পারি, দুই ভাবেই। খালি এই যে লাস্টের এই সেমিকোলনটা খেয়াল রাখবেন, দুইভাবে লিখলেই আমাদের এটা কাজ করবে। ওকে, কারণ ইনজেকশনে ট্রাই করতে গিয়ে অনেক সময় হয় যে, কারণ ব্রাউজার দিয়ে ট্রাই করছি সব দেখা যাচ্ছে এক লাইনে লিখে দিচ্ছি, তো ওখান থেকে অনেকে ভুল ধারণা হতে পারে। আমি হয়তো এসকিউএল ইনজেকশনের সময় সব এক লাইনেই লিখতে হয় না, বাস্তবে এক লাইনে লেখা বাধ্যতামূলক। ও দুই ভাবেই বুঝতে পারে, আপনার কাছে লিখলেও বুঝতে পারে, এক লাইনে লিখলেও বুঝতে পারে। ওকে, আচ্ছা, এটা গেল হোয়ার এর কথা। অর্ডার বাই, এটা আরেকটা কনসেপ্ট। ওর কাজ হচ্ছে এই যে আমার কোয়েরি গুলো আছে, মানে মাঝে মধ্যে বিভিন্ন ই কমার্স সাইটে যাই, মনে করুন দারাজে বা কোথাও আপনি একটা কিছু অনলাইনে কিনতে গিয়েছেন, আমরা মাঝে মধ্যে এখন করি না, এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে এগুলো লো প্রাইস থেকে হাই প্রাইস বা হাই প্রাইস থেকে লো প্রাইসে শো করুক, এইটা কিভাবে ডিটারমাইন করতে পারি, বা এসকিউএল কিভাবে এটা বুঝতে পারে? এই কাজটা করে করে দেয়, অর্ডার দেয়। যেমন আমি এটা কেটে আমাদের এই প্রোডাক্ট, সব প্রোডাক্ট আমার এখানে শো করছে, তাই না? প্রোডাক্ট এখানে প্রাইস 18, 19, নিচে 10 আছে, আবার তারপরে 22 আছে, তাই না? মানে এলোমেলো, বড় ছোট এভাবে সব মিক্স থাকতে হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম দেয়া নেই। তো এই জায়গাতে আমরা যেটা করতে পারি, অর্ডার বাই বলে দিচ্ছি যে তুমি কোনো একটা কলাম, হ্যাঁ, এই যে আমাদের এখানে যে প্রাইস কলাম আছে এর বেসিসে এটাকে সাজাও। বা দুই, দেখুন এবার ছোট থেকে বড় আকারে সাজানো হয়, যেটা 2.5, 4.5, এরপরে 6, এইভাবে একটা প্যাটার্ন আকারে সে জিনিসটাকে গুছিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। Okay, এটা আমাদের জন্য কাজে লাগে। এটা হচ্ছে তারা ডাটাবেজ মানে সাইট ক্রিয়েট করে তাদের যেমন কাজে লাগে, হ্যাকিং এর সময়ও অর্ডার বাই ক্লজটাকে ব্যবহার করে আমরা ম্যানিপুলেশনে কাজ করতে পারি। ওকে, যেই কলাম বলবো সেই কলামের ধরে আমার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, বড় থেকে ছোট, ছোট থেকে বড় আকারে আমার তথ্যগুলোকে সে সাজিয়ে দিবে আউটপুট। এন্ড অর, যে কনসেপ্টটা ইন্টারেস্টিং, আমরা একটু আগে ওয়্যার দিয়ে কন্ডিশন দেওয়া শিখলাম, কিন্তু আমি চাইলে শর্ত দিতে পারি যে আমার আমি আবার যদি এখানে যাই, আমার সব কাস্টমার এখানে দেখাবে,
তো আমি এখানে সিটি লন্ডন আর কি আছে, এমন নাম উচ্চারণ করাও কষ্ট, আর একটা অন্যরকম পথ। ওকে, বলছি যে শুধু লন্ডন না, where city equals to, এখানে খেয়াল করুন, এটা যেহেতু একটা স্ট্রিং ভ্যালু, একটা শব্দ, এর জন্য এটাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। ওকে, সিঙ্গেল কোটেশনও কাজ করি, এখানে অর দিয়ে বোঝাচ্ছি, অর সিটি ইকুয়ালস টু, তো আউটপুটে কি আসে, সিম্পল আমরা গেস করতে পারছি যে এইটা লন্ডন অথবা কর্ক, যে কোনো একটা সিটি হলেই সে আমাকে আউটপুটে দেখাচ্ছে। আবার শব্দে সিটি দিতে হবে এমন কোনো কথা নেই, অন্য একটা শর্ত দিলাম, বলে দিলাম যে সিটি লন্ডন যদি হয় হোক, অথবা সিটি লন্ডন হলেও চলবে, অথবা কান্ট্রি ব্রাজিল হলেও চলবে, যদিও দুইটা দুই দেশ। দিলাম একটা শব্দ, দিতে তো দেখি, দিলে কি হচ্ছে, ব্রাজিলের সাথে কান্ট্রি মিলেছে, সিটি মিলে নাই, কিন্তু ওটা আউটপুটও আমার এখানে শো করছে। এন্ড আর এন্ড যদি দেই, তাহলে দুইটা শর্ত হিসেবে মেলানোর চেষ্টা করবে, এই যে এইটা বাম পাশের এবং ডান পাশের দুইটাই তার মিলতে হবে। এখন যদি দেই, কোনো আউটপুটই আসবে না, হ্যাঁ জিরো আসছে, কারণ সিটি লন্ডন কান্ট্রি ব্রাজিল এটা তো মিলে না কখন। কিন্তু আমি যদি এখানে বলে দিই কান্ট্রি, দুইটা শর্ত, সিটিও লন্ডন হতে হবে, কান্ট্রিও ইউকে হতে হবে, এবার আউটপুট আমার আসছে। Okay, এটা হচ্ছে এন্ড এবং অরের প্রয়োজনীয়তা, দুইটা শর্তকে আমি যাচাই বাছাই করছি। ওকে, এখানে আরো বেশ কতগুলো আছে, সবগুলো সম্ভব না, ইউনিয়নটা আমাদের দরকার। ইউনিয়নটা ইউনিয়নের কনসেপ্ট অনেক সময় এমন হয়, ইউনিয়ন শব্দটার কথা যদি ভাবি আমাদের নিজেদের লাইফের পার্সপেক্টিভে, হ্যাঁ মনে করুন ছাত্র ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের মানে কি, যে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দল মানে হচ্ছে কতগুলো মানে সেম মেন্টালিটির কিছু মানুষ একসাথে হচ্ছে, একত্রিত হচ্ছে। গ্রামের ওখানেও ইউনিয়ন আছে, ইউনিয়নটা কি, যে কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন তৈরি হচ্ছে। ইউনিয়ন শব্দটার মানেই হচ্ছে একতাবদ্ধ করা, একত্রিত করা। তো এসকিউএল এর ভিতরে ইউনিয়ন অপারেটর আছে, ওর কাজ কি, সাপোজ আমার দুইটা টেবিল থেকে, এই টেবিল আর এই টেবিল দুইটা থেকে একসাথে আমার ডাটা দেখা দরকার, একসাথে করে আমি একটা ডাটা দেখাতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ইউনিয়নটা ব্যবহার করে থাকি। Okay, যেমন এখানে দেখুন, কাস্টমার টেবিলে যে সিটি গুলো আছে, হুম, আগে আগে আমরা একটা একটা করে দেখি, কাস্টমার টেবিল ওর এই যে সিটি যেগুলো আছে, আর ওদিকে আমার সাপ্লায়ার্স, হ্যাঁ সাপ্লায়ারের এখানেও সিটি আছে। এই কাস্টমার টেবিলে যতগুলো সিটি আছে, আর সাপ্লায়ার টেবিলে যতগুলো সিটি আছে, সব আমি একসাথে করে এক জায়গায় আউটপুটে দেখতে পাচ্ছি। তখন আমরা কি করব, সিলেক্ট সিটি। আমি যদি চাই যে না পুরো টেবিল ধরেই একসাথে করে দেখবো, তাও করতে পারি। খেয়াল করুন, সাপ্লায়ারের এখানে 29টা রেকর্ড আছে, তো বলে দিলাম যে সিটি ফ্রম সাপ্লায়ার্স ইউনিয়ন, ইউনিয়ন সিলেক্ট সিটি ফ্রম কাস্টমার। তখন কি হবে, এই দুইটাকে এক জায়গায় করে, সাপ্লায়ার আর কাস্টমারের দুইটার সিটি এক জায়গা করে আউটপুটে দেখাবে। খেয়াল করবেন, এখানে 29টা, সাপ্লায়ারের 29টা ছিল, এখন যদি দেই 94টা রেজাল্ট একসাথে দেখাচ্ছে, দুই টেবিলের তথ্য এক জায়গা করে আমাকে দেখাচ্ছে, শো করছে। Okay, এখানে আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো হোয়াট ইফ, কেমন হয় যে আমি দুইটা টেবিল না, যেই টেবিলে বসে আছি ওই টেবিলেরই দুইটা ভিন্ন ভিন্ন কলামের তথ্য আমাকে এক জায়গা করে এনে দেখায়, এটাও কিন্তু পসিবল। ওকে, সাপোজ সিলেক্ট, মনে করুন আমি
বলে দিলাম যে সিটি ফ্রম কাস্টমার্স, আবার ইউনিয়ন সিলেক্ট কি দেওয়া যায়, কান্ট্রি ফ্রম কাস্টমার। তো যেই টেবিলে থেকে প্রথম ইনপুটটা নিচ্ছি, এন্ট্রিটা নিচ্ছি, সেই টেবিলের সেকেন্ড কোনো কলামের তথ্য আমি একসাথে এনে দেখাতে পারি। এবার 90টা রেকর্ড দেখাচ্ছে দেখুন। তো অস্ট্রিয়াও আছে, আবার বার্সেলোনা সিটিও আছে, কান্ট্রি সিটি সব একসাথে করে আমার আউটপুটে দেখাচ্ছে। এটাও একটা ট্রিক, সেটা এসকিউএল এর নর্মাল একটা ফিচার। আমি চাইলে অন্য টেবিল অথবা যেই টেবিলে আছি, কাস্টমার টেবিলে আছি, ওর ডাটাই আমি একসাথে করে আউটপুটে নিয়ে আসতে পারি। এই কনসেপ্টটা ইউটিলাইজ করে আমরা এসকিউএল ইনজেকশনও ব্যবহার করতে পারবো। ওকে, এখানে আরো কিছু আছে, ইউটিউবে বাংলাতেও কিছু ভিডিও পাবেন এসকিউএল রিলেটেড, যদি দেখেন বেটার। আপাতত তো একটা বুঝলেও এনাফ আমাদের এসকিউএল ইনজেকশনের ঘটনাটা বোঝার জন্য, যে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ওকে, আচ্ছা। আর এই হোসেন একটু আগে একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলে ফেলুন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি অর্ডার আইডিটা কাউন্ট করে দেই তাহলে সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস স্যার শো করবে? অর্ডার আইডি স্যার স্পেসিফিক ভাবে স্যার অর্ডার আইডিটা একটু ও আচ্ছা, কাস্টমারের, হ্যাঁ হ্যাঁ। স্যার স্পেসিফিক ভাবে যদি আমি এখানে ওদের ইয়ে যেমন যে আপনার 4 দেওয়া আছে, স্যার আমি যদি 4 কাউন্ট করি স্যার সমস্ত ডকুমেন্ট দেখাবে এমন স্যার এরকম একটা জিনিস। আচ্ছা, কাস্টমার আইডি ফোরের সব দেখতে চাচ্ছি, তাই তো? Yes. ঠিক আছে, হোয়ার হোয়ার কাস্টমার ইকুয়ালস টু ফোর, কাস্টমার আইডি, হ্যাঁ ঠিক আছে। এই যে ওর এবার সব রেকর্ড দেখাচ্ছে, স্পেসিফিক করে ওর এই আইডি দিয়ে ওটা দেখতে পাচ্ছি। ওকে, স্যার এই কনসেপ্টটা এক্সেলের সাথে একটু সাদৃশ্যপূর্ণ আছে। হ্যাঁ অনেকটা। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম বল। স্যার যখন লারাভেলে কেউ কোনো এসকিউএল কোয়েরি করে তখন তারা এক ধরনের মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে, যদি পিএইচপি তে কোনো প্রজেক্ট করা হয় সেক্ষেত্রে মাইগ্রেশন কি করার কোনো পসিবিলিটি আছে? আর তারা কিভাবে যখন টিম ওয়াইজ যখন কাজ করে তখন এটা কিভাবে ম্যানেজ করে এই মাইগ্রেশনটা? র পিএইচপিতে মাইগ্রেশনটা ডিফিকাল্ট, ম্যানুয়ালি বেশ কতগুলো আমার স্টেপ করা লাগে। এজন্যই লারাভেলের কনসেপ্টটা আছে, আমার এই ডাটাবেসটার জন্য মাইগ্রেট করতে পারি, কোয়েরি গুলো ডাটাবেসে যাচ্ছে, ওই প্রসেসটাও আমার জন্য এত কি বলে ম্যানুয়ালি যেন করা না লাগে। আমি জাস্ট সেখানে কোয়েরি দিব, সরাসরি ডাটাবেসে চলে যাবে। জন্য লারাভেল ফ্রেমওয়ার্কটা আনা। যারা প্রফেশনাল ডেভেলপ করে সবাই কম বেশি কোনো না কোনো ফ্রেমওয়ার্কের সাহায্য নিয়ে থাকে। রতে খুব মানে করাটা ডিফিকাল্ট হয়ে যায়। Okay. আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে পারি কি? হুম হুম এসকিউএল ম্যাপ যেটা আছে না, হ্যাঁ, এইটাতে যদি আমি একটা ট্রাই করছিলাম একটা সাইটে, হুম মানে হুম আমার নিজস্ব সাইটেই হুম হুম ট্রাই করছিলাম যাতে আমি একটা এসকিউএল ইনজেকশন করতে পারি এটা দিয়ে। হুম তো হুম। যে ডিফিকাল্টি ফেস করছিলাম সেই সময় এটা হচ্ছে, এটা ফায়ার ওয়ালে আমাকে ধরে ফেললো, তারপরে আমাকে আর সামনে আগাইতে দেয়নি। তো ফায়ার ওয়ালটাকে বাইপাস করার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ, এসকিউএল এর একটা অপশন আছে, হাইফেন হাইফেন র্যান্ডম এজেন্ট, এইটা একটা টেকনিক। আবার কিছু ক্ষেত্রে এই র্যান্ডম এজেন্ট বা এটা করেও ফায়ারওয়াল বাইপাস করা যায় না। কারণ এসকিউএল ম্যাপ বা অটোমেটেড টুলস গুলো, ওরা যে কাজটা করে, ও তো একটা টুলস, ও সরাসরি একটা প্যাকেট জেনারেট করে এটা সেন্ড করে দেয়। তো র প্যাকেট দেখলে ও পাশে যে ফায়ারওয়াল যে আছে, সে তো অবভিয়াসলি সন্দেহ করে যে এটা তো ওয়েবসাইটের রিকোয়েস্ট না, ডাইরেক্ট প্যাকেট আসছে।
তো এই ক্ষেত্রে বেটার হয় ম্যানুয়াল টেস্টিং তখন দরকার পড়ে। আমি ম্যানুয়ালি টেস্ট করছি, বার্ব সুইট দিয়ে রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো ওই জায়গাটাতে যে ঘটনাটা ঘটে, বার্ব সুইট যখন রিকোয়েস্ট গুলো পাঠায়, ওর যে হেডলেস ক্লোন যেটা আছে, এইটা সহকারে রিকোয়েস্টটা এমন ভাবে পাঠায়, ফায়ারওয়াল মনে করে যে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি আমার ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট আসে। ব্রাউজার তখন অনেক ক্ষেত্রে সেটাকে ছাড় দেয়। হ্যাঁ, এটা একটা টেকনিক। আবার যেই যেই পেলোড গুলো পাঠাচ্ছে, এসকিউএল ম্যাপ কিন্তু এখানে একটা পেলোড পাঠাচ্ছে, আমার সাপোজ এরকম সামথিং কিছু একটা কোয়েরি পাঠাচ্ছে। হ্যাঁ, তো ম্যানুয়ালি দেখা যায় যে ও যখন নির্দিষ্ট কিছু প্যাটার্নের কোয়েরি পাঠায়, ফায়ারওয়াল দেখা যাচ্ছে ব্লক করে দিই। তো ম্যানুয়াল টেস্টিং করতে গিয়ে আমরা এই কোয়েরি গুলো বাইপাস করে এনকোড করে আরো কিছু টেকনিক অবলম্বন করি। টুলস কাজ না করলে সেক্ষেত্রে ম্যানুয়াল ওটা আমরা অ্যাপ্রোচ করতে পারি। টুলস এর একটা অপশন র্যান্ডম এজে ডেটা দিতে পারি, আর না হলে ম্যানুয়ালি চেষ্টা করতে হবে। কারণ কারণ সব ফায়ারওয়াল কিন্তু একরকম কাজ করে না, একই ভাবে কাজ করে না। আবার সেম কোম্পানির ফায়ারওয়াল, মনে করুন ট্রেন্ড মাইক্রো ফায়ারওয়াল ব্যবহার করছে, ট্রেন্ড মাইক্রো দুইটা কোম্পানি ট্রেন্ড মাইক্রো ফায়ারওয়াল ব্যবহার করছে, কিন্তু ফায়ারওয়ালের ভিতরে আবার রুলস লেখা যায়। হ্যাঁ, নির্দিষ্ট রুলস দেওয়া যায় যে তুমি কোনটা অ্যালাউ করবে, কোনটা অ্যালাউ করবে না। দেখা যাচ্ছে এক প্রতিষ্ঠান আহ, এই অর লেখাটাকে অ্যালাউ করছে, আরেক প্রতিষ্ঠান অর লেখাকে অ্যালাউ করছে না, সেম টাকা, কিন্তু রুলস। ওকে, তো এরকম সিনারিওতে ভিন্নতা দেখাবে, এবং এই ভিন্নতা বোঝার বেটার ওয়ে হচ্ছে আসলে ম্যানুয়ালি টেস্ট করতে যাওয়াটা। ওকে, আচ্ছা। তো এবার আমরা হ্যাকিং এর ক্লাসে ফেরত আসি। আমাদের ম্যানুয়াল এসকিউএল ইনজেকশনের কনসেপ্টে যাবো, কিভাবে ম্যানুয়ালি এসকিউএল ইনজেকশনের কাজটা। তো ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন ট্রাই করতে গেলে আমরা যেই সাইটেই যাই, আহ, আচ্ছা তার আগে কথা আছে, এসকিউএল আবার তিনটা টাইপ হয়ে থাকে। মূল টাইপ দুইটা, একটা হচ্ছে ইরর বেসড, আর একটা হচ্ছে ব্লাইন্ড। এর আগেও আপনাদের যা উইকনেস দেখেছি সবগুলোরই এই ব্লাইন্ড নামের একটা ক্যাটাগরি থাকে। ব্লাইন্ড ক্যাটাগরিটা খুবই ডিফিকাল্ট আর কনফিউজিং। কারণ হলো ইরর বেসড এসকিউএল ইনজেকশন বা এক্সএসএস ইনজেকশন যে প্রথম দিন পড়েছিলাম আপনাদের মনে আছে, ওর একটা ব্লাইন্ড ক্যাটাগরি। ব্লাইন্ড মানে আমার সাথে ইনস্ট্যান্ট আমার কাছে কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। সাপোজ আমি একটা স্টোরড এক্সএসএস এর পেলোড দিলাম। ফেসবুকে কি হয়, অনেক গ্রুপ আছে না, আমি একটা পোস্ট দিলে আগে মডারেটর যে আছে বা অ্যাডমিন যে আছে সে অ্যাপ্রুভ করবে, এরপরে আপনার পোস্টটা কি হবে, ফেসবুকে দেখা যাবে। তো অনেক অ্যাপ্লিকেশন আছে, ওয়েব অ্যাপ্লিকেশন, তাদেরও কি হয়, আপনি যে কমেন্ট করছেন বা কোনো একটা ইনপুট দিচ্ছেন, এটা সরাসরি ওয়েব পেজে আগে আসে না, কেউ একজন অ্যাপ্রুভ করে বা হয়তো অ্যাপ্লিকেশনের কোনো একটা পার্টে গিয়ে বসে থাকে। হুম, পরে গিয়ে এটা অ্যাক্টিভ হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হয়তো অ্যাক্টিভ হচ্ছে। ওগুলো কি ব্লাইন্ড, মানে আপনি পেলোড দিচ্ছেন, সাথে সাথে ওটার এক্সিকিউশন যে হচ্ছে এটার কোনো তথ্য আপনি দেখতে পাচ্ছেন না, আপনার চোখের সামনে ভাসছে না, চোখে দেখা যাচ্ছে না। এই জন্য বলা হয়ে থাকে ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন আরো ব্লাইন্ড হয়। তো ক্ষেত্রে সিনারিওটা কি ইরর বেসডে কি হয়, একটা ইরর মেসেজ আপনার সামনে শো করবে, আমরা এখনই যাচ্ছি সেটাতে। একটা ইরর মেসেজ দেখাচ্ছে, তো দেখে আমি ডিটারমাইন করতে পারছি যে ওকে আমার এসকিউএল ইনজেকশন আছে সামথিং। ইনজেক্ট করতে পারবো কি পারবো না সেটা পরের হিসাব, কিন্তু এসকিউএল যা আছে কিছু আইডিয়া পাবো। ব্লাইন্ডের কনসেপ্ট হচ্ছে যে সে কোনো সরাসরি রেসপন্সই আমাকে শো করবে। ওকে, তো আমরা হাউ টু টেস্ট এই প্রথম থেকে কিভাবে আমি ইনজেকশন ট্রাই করতে পারি। তো এটার জন্য একটা গেমস সাইট দিয়ে দেখাই। ওকে, এর বেশ কয়েকটা লেভেল আছে, সুপার ইজি দিয়ে আমরা তাহলে শুরু করলাম। তো কম বেশি সব অ্যাপ্লিকেশনেই কোনো না কোনো একটা ইনপুট বা এন্ট্রি পয়েন্ট খুঁজে পাওয়া যায়। সার্চ বার থাকতে পারে,
যেমন আমরা এর আগে একটা ডেমো সাইটে বারবার দেখিয়েছিলাম যে কোম্পানি তো হলো কি একটা এসেছে। এই যে পেজটা এর এখানে ইনপুটের জায়গা কোথাও একটা হচ্ছে সার্চ ফিল্টার। আবার যদি এখানে যাই একটা কমেন্ট থ্রি এই পেজে ইনপুটের জায়গা কোনটা এই ইউআরএল প্যারামিটারটা। আবার আমরা যদি বার্ড সুইটে যদি এটা ইন্টারসেপ্ট করি দেখা যাবে ওর যে ইউজার এজেন্ট ভ্যালু যে আছে এইচটিটিপি হেডার যেগুলো, হ্যাঁ এইচটিটিপি হেডারের ভিতরে ইউজার এজেন্ট আছে কুকি আছে ওই জায়গাগুলোতেও আমরা ইনপুট বা এন্ট্রি দিতে পারি। এগুলো আমার নর্মাল ইনপুটের ফিল্ড। তো আমি একটা কোথাও এসকিউএল ইনজেকশন ট্রাই করতে চাচ্ছি আবার নাম্বার ওয়ান পয়েন্ট প্রথম যেটা খুঁজে বের করা দরকার ইনপুট। এখন ইনপুট ফিল্ডই যদি না থাকে এক্সেসএস এর সময় ওরকম বুঝেছে সাপোজ আমার একটা ওয়েব পেজ পেয়েছি যার আসলে দেখতে শুধু এতটুকু অংশ আছে এরকম স্ট্যাটিক সাইট পেজে গিয়েছেন উপরে মনে করেন ইউআরএল নেই, হ্যাঁ ওইখানেও লেখা নিচেও লেখা খালি এরকম লেখা কোনো বাটন নেই ক্লিক করলে কাজ করে না কোনো ইনপুট দেওয়ার কোনো ফিল্ড নেই কোনো কমেন্ট বক্স নেই কিচ্ছু নেই। তার মানে এন্ট্রিটা জায়গায় তো নেই আমি অ্যাটাক করবো কোথায়? হ্যাঁ আমার একটা কোথাও না কোথাও ইনপুট দেওয়ার মতো একটা ক্যাপাসিটি থাকার দরকার আছে। আর ফার্স্ট আমাকে ইনপুট ফিল্ড খুঁজে বের করা দরকার। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে আমি স্কিম ইনজেকশন ট্রাই করতে চাচ্ছি কি করণীয় হচ্ছে আমি ডিবি ভেরিফাই ডিবি কমিউনিকেশন। এখন একটা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে মানে এই না একটা ইনপুট দিতে পারছি এই না যে এটা সরাসরি ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে হতেই পারে। এখানে আমি ওয়ান এর বদলে টু লিখলে এটা ডাটাবেস থেকে এটার ইনপুট আসছে মানে রিপ্লাই আসছে না এটা হয়তো প্রোগ্রামিং এরই কোনো একটা লজিক থেকে কোনো একটা জায়গা থেকে আমার রিপ্লাইটা আসছে হতেই পারে। তো আমার ডাটাবেসের সাথে যদি কমিউনিকেশনই না হয় সরাসরি সেখানে যদি আমার ইনপুট বা এন্ট্রিটা নাই যায় তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এসকিউএল ইনজেকশন করাটা ডিফিকাল্ট বা ক্ষেত্র বিশেষে দেখা যায় এসকিউএল ইনজেক্টই করা যাচ্ছে না বা করা যাবে। এসকিউএল ইনজেক্ট করার জন্য আগে আমাকে ডিটারমাইন করা দরকার ডাটাবেজের সাথে কমিউনিকেশন হচ্ছে কিনা বা হবে কিনা কারণ ডাটাবেজের সাথে কমিউনিকেশনই হচ্ছে না। হ্যাঁ কোনো যেমন একটু আগে লারাভেল ফ্রেমওয়ার্কের কথা ছিল বা এরকম কিছু ফ্রেমওয়ার্ক কি করে যে সরাসরি ডাটাবেজের সাথে কমিউনিকেশন করতে দেয় না আপনার আগে সে ইনপুটটা নিচ্ছে নিয়ে প্রোগ্রামিং এর মধ্যে ভ্যালুটা রাখছে সেখান থেকে সেকেন্ডারি ফেজে ডাটাবেজের কোয়েরি বিল্ড করে তারপরে হচ্ছে ডাটাবেজে কোয়েরিটা পাঠাচ্ছে তিন চার স্টেপ ভেঙে ভেঙে ডাটাবেজে কোয়েরি সেই কোয়েরি ডাটাবেজের সাথে কমিউনিকেশন আমি করতে পারছি কিনা মানে ইনপুটটা ডাটাবেজে সামহাউ কোনো কি বলে ইম্প্যাক্ট ফেলছে কিনা একটা ডিটারমাইন দরকার। হ্যাঁ কথায় মানে ফোনে লাইনই ধরছে না আমি তাকে কি কথা বলবো এরকম একটা বিষয় ফোন দিলাম ফোনই ধরলো না এরকম একটা কনসেপ্ট ওকে। কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি ডাটাবেজের সাথে কমিউনিকেশন হচ্ছে এই ক্ষেত্রে আসে যেটা আগে বলছিলাম টাইপের কথা ইরর বেস সামহাও যদি আমরা ইরর তৈরি করতে পারি ইরর অথবা ক্যালকুলেশন এরকম চেষ্টা করে দেখতে হবে আচ্ছা কোনো একটা ইরর তৈরি করতে পারি কিনা যেমন এই ক্ষেত্রে যদি যাই আর্টিস্ট টু বলছে এরপরে কিভাবে ইরর তৈরি করা যায় টু এর বদলে আমার নামটা লিখে দিলাম ডিস্ট্রিক্ট কল পাঁচটা থেকে বলছে এটা মাই এসকিউএল ফেচ অ্যারে এই যে মাই এসকিউএল নাম বলে দিচ্ছে কোন প্রোগ্রামিং ফাইলে কত নাম্বার লাইনে ইস্যু সেটা পর্যন্ত সে বলে দিচ্ছে। এটা একটা ইরর দেখে আমি সরাসরি ডিটারমাইন করতে পারছি যে এখানে এসকিউএল ব্যবহৃত হচ্ছে বা আমার যে কোয়েরিটা এটা এসকিউএল এর সাথে ইন্টারাক্ট করছে কোয়েরি যে ল্যাঙ্গুয়েজ আছে তার সাথে ইন্টারাক্ট। এখানেও যদি আসি আমি একটা কিছু ইরর তৈরির চেষ্টা করি আইডি ইকুয়ালস করে দিলাম বলুন এখানে পুরোটা না বললেও কিছু একটা আইডিয়া দিচ্ছে আননোন কলাম আশরাফুল ইন হোয়ার ক্লোজ
না, একটা কিছু একটা ইরর তৈরি হচ্ছে। কেন এমনটা হতে পারে আমরা একটা কোয়েরি যদি এমন চিন্তা করি, কারণ আমরা একজাক্টলি জানি না ওর ব্যাকগ্রাউন্ডে কি কোয়েরি আছে, তাই না? কারণ আমরা একদম ওয়েবের আর্কিটেকচার বোঝানোর সময় বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে যে প্রোগ্রামিং ফাইল থাকে, ডাটাবেজের যে ফাইল থাকে, এগুলো বাইরের ইন্টারনেটে কখনোই আসে না, কোনোভাবেই আসে না, আসার কোনো ওয়েই নেই। যদি কোনো দুর্বল এরকম উইকনেস থাকে এক্সপ্লয়েট করতে, সেটা ভিন্ন হিসাব। আদারওয়াইজ নর্মালি কখনো ডাটাবেজে থাকা কোড, ইনফরমেশন, প্রোগ্রামিং কিছুই বাইরে থেকে দেখতে পাওয়া না। তো সেম আমাদের এখানে আমরা জানি না, কিন্তু একটা আইডিয়া তো করতে পারি। হতে পারে যে এইখানে কি বলছে, সিলেক্ট, মনে করুন এটা একটা যে কিছু লাগবে, আর্টিস্ট, হ্যাঁ, একটা কোড এরকম সিলেক্ট, মনে করুন আর্টিস্ট। আমরা জানি না, আমরা আইডিয়া করতে সিলেক্ট আর্টিস্ট ফ্রম কোন টেবিলে আছে, প্রোডাক্ট টেবিলে আছে, হ্যাঁ, প্রোডাক্ট where id ইকুয়ালস টু 1। সাপোজ এমন কোন একটা কোয়েরি যাচ্ছে, আমরা এখনো জানি না 1 নাকি ডাবল কোটেশনে 1, তাও আমরা জানি না। ওকে, তেমন একটা কোয়েরির জায়গায় যদি আমরা 1 এর বদলে এখানে আশরাফুল লেখাটা পাঠাই, কিন্তু তার পুরো লজিক টজিক সব উলট পালট হয়ে গেছে, তাই না? তার আসার কথা সংখ্যা, সংখ্যার বদলে চলে আসছে শব্দ। ওকে, কি বলছে, আননোন কলাম ইন আশরাফুল ইন হোয়ার ক্লজ, ইন হোয়ার ক্লজ, হোয়ার ক্লজের ভিতরে যেটা বলছে এই নামে কোনো কলাম বা এরকম কিছু নেই, এক্সিস্ট করে না, ভুল বলছে। ওকে, হোয়াট ইফ এখানে আমি 1 না লিখে 5 - 4 দিতে পারি, ইরর তৈরি করে একটা আইডিয়া পেয়েছি। আরেকটা কাজ করতে পারি ক্যালকুলেশন। আমরা এর আগে প্রোগ্রামিং এও দেখেছি। সাপোজ এখানে পিএইচপি যখন কোড করেছেন তখনও দেখেছেন যে প্রোগ্রামিং এ ক্যালকুলেশন করা যায়। যদি 5 - 4 এটাকে দুই ভাবে চিন্তা করা যায়, 5 - 4, 5-4 দুই ভাবে বিবেচনা করা যায়। যদি এটা প্রোগ্রামিং সরাসরি ল্যাঙ্গুয়েজের ভিতরে, এই যেরকম কুয়েরি আকারে দেয়, এসকিউএল এর যেই প্রোগ্রাম আছে সে এটাকে কি করবে, ক্যালকুলেশন করবে। 5 - 4 মানে হচ্ছে 1, দেন সেটার আউটপুট আমাকে শো করলো 1 আউট। এটা একটা ওয়ে দেখতে পারি 5 - 4। এখানে কি হচ্ছে, একদম প্রথম যে নর্মাল যে ভ্যালুটা আমাদের ছিল, প্রথম পেজ যেটা দেখাচ্ছিল সেটা আমরা এখানে শো করতে হবে। ওকে, আচ্ছা, ব্যাটারি লো হলে আপনি লিভ নিতে পারেন, নো প্রবলেম, রেকর্ড থাকলে লিখে নেবেন। ওকে, তো 5 - 4 এখন ক্যালকুলেশন দিয়ে আমি একটা আইডিয়া করতে পারি। আবার এখানে যে 1 ছিল, 1 এর আগে একটা মাইনাস যদি দিয়ে দিই, -1, -1 দিলে দেখুন এবার না ইরর দেখাচ্ছে না কোনো ভ্যালু দেখাচ্ছে, দুইটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটাও আমার জন্য একটা ইন্ডিকেশন, আচ্ছা হয়তো ডাটাবেজের সাথে কমিউনিকেশন হচ্ছে। আবার আরেকটা কাজ করতে পারি, এখানে 5 - 4 না দিয়ে মনে করুন এন্ট্রিটা দিলাম 1, ধরো ডাটাবেজে আমার কোয়েরিটা যাচ্ছে কিরকম, এমন অ্যাকচুয়ালি থাকার কথা কেমন, এমন আইডি ইকুয়ালস টু 1, এখানে আইডি পরে একটা সিঙ্গেল, এতে করে যেটা হবে ডাটাবেজে এটা একটা ইরর তৈরি হবে না? আমরা প্রোগ্রামিং এও দেখেছি যে একটা কোলন, সেমিকোলন, সিঙ্গেল কোটেশন উলট পালট হলে, সেট না মিলে ইরর তৈরি করা শুরু করে। তো এটাও একটা ওয়ে, আচ্ছা দেখি এরকম সিঙ্গেল কোটেশন দিয়ে দেখি। এবার আরেকটা ইরর দেখাচ্ছে, ইউ হ্যাভ অ্যান এরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, সরাসরি বলে দিচ্ছে যে এখানে আমার ইরর আছে। যদি ইরর পাই, আমরা যে কাজটা এখানে এবার ট্রাই করতে পারি, ট্রাই টু ফিক্স দ্য কোয়েরি, যে আমরা
কোয়েরিতে দিচ্ছিলাম এটা ফিক্সের চেষ্টা করতে। বিষয়টা কেমন, ওয়ানের পরে হাইফেন হাইফেন যদি দিই, আচ্ছা এসকিউএল এর বেসিক যখন পড়াচ্ছিলাম একটা জিনিস হয়তো মিস করে দিয়েছি। এসকিউএল এর একটা কনসেপ্ট হচ্ছে আমরা হাইফেন হাইফেন যদি দেই কি হবে, বাকি অংশটা কমেন্ট হয়ে যাবে। প্রোগ্রামিং এ তো কমেন্টের কনসেপ্ট পড়ে এসেছি, এখানে সেম। ওকে, হতে পারে এরপরে আরো কিছু একটা আছে, এরকম আইডি অর্ডার বাই আর ইন ইউজার সামথিং, এরকম কিছু একটা আছে। হুম, আমরা জানি না, উই ডোন্ট নো, এরকম কিছু একটা আছে। তো মনে করুন আমি ইনপুট দিলাম এমন, ওয়ান এর পরে ইনপুটটা যদি এখানে বসে কি হচ্ছে, এরপরে হাইফেন হাইফেনের কারণে বাকি যে অংশটা আছে কোয়েরির, এটা কমেন্ট আউট হয়ে যাবে, এই অংশটা কাজ করবে না, অংশটা বাতিল হয়ে যাবে। তখন এটা সুবিধা কি, এটা সুবিধা আবার অসুবিধাও হতে পারে কিছু। কারণ সব ডাটাবেস যে একভাবে লেখা হবে, সব প্রোগ্রামিং যে একভাবে লেখা হবে সেটা কিন্তু না। হুম, কিছু জায়গায় টেস্ট করতে গিয়ে আমি এমন সমস্যার সম্মুখীন হয়েছি যে কমেন্ট করলে দেখা যাচ্ছে, সবই যদি কমেন্ট হয়ে যায়, দেখা যাচ্ছে আমার যে ইনপুটটা যাচ্ছে ওর সাথে অ্যাডিশনাল আরো 3-4টা লাইনের ডাটাবেজে কোড যাচ্ছিল, কোয়েরি যাচ্ছিল। তো তখন এই টেকনিকে গেলে দেখা যাচ্ছে নেসেসারি, এটা মনে করুন নেসেসারি ছিল আউটপুট দেখানোর জন্য, এটাও যদি কমেন্ট হয়ে যায় তখন আরো ইরর তৈরি করা হবে। কিছু সিনারিও এমন হবে, কারণ সব অ্যাপ্লিকেশন সব সিনারি একরকম হয় না, সব টেস্টিং এর ক্ষেত্রে একরকম আমরা পাবো না। Okay, এবং ওইগুলো আরো ডিফিকাল্ট, সোর্স কোড না দেখে ওটা ফিক্স করা বা বোঝার চেষ্টা করা, ওটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কোন অংশে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা বাইরে থেকে বুঝতে পারি না, বোঝার উপায়ই তো নেই কোনো। হ্যাঁ, জাস্ট ট্রাই অ্যান্ড ইরর। যাই হোক, তো ওয়ানের পরে যদি আমি হাইফেন হাইফেন দিয়ে দিই, আর বাকি অংশটা কমেন্ট হয়ে যাবে, কমেন্ট হয়ে গেলে আমার ইররটা চলে যাওয়ার কথা। আচ্ছা, যদি এমন হয় যে সেখানে ডাবল কোটেশন ব্যবহার করছে, কারণ আমরা তো জানি না ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, ডাবল কোটেশন দিলাম না, তাতেই ইরর দেখাচ্ছে। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে, যেমন আমাদের এটা হতে পারে এখানে কোনো কোটেশনই ব্যবহার করছে না। কোনো কোটেশন ছাড়া যদি ইনপুট দেই ওয়ান হাইফেন হাইফেন, তাহলে কি হবে তখন, কোয়েরিটা এমন হয়ে যাবে ওয়ানের পরে যা আছে কমেন্ট দিয়ে দেখি। হ্যাঁ, এবার আমি সাকসেসফুলি এখানে এসকিউএল কিন্তু ইনজেক্ট করে ফেলেছি, অর্থাৎ এর পরের যে অংশ আছে সেটাকে আমি কমেন্ট করে ফেলেছি। এটা অংশ আর নাও। এর মাঝখানে এবার আমি আমার মতো করে আদার্স যে এসকিউএল কোয়েরি আছে সেগুলো দিতে পারি। কি দিতে পারি, এখানে আমরা একটা কাজ যেটা করতে পারি এমন দিতে পারি, সেটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন বেসড অ্যাটাকের ক্ষেত্রে ইউনিয়ন বেসটা বেশ ভালো। যেটা করতে পারি একটু আগে আমরা দেখলাম যে যেই টেবিলে আছি, প্রোডাক্ট টেবিলে আছি, ওই সেম টেবিলের ইনফরমেশন কালেক্ট করা শুরু করতে পারি। তো কি করলাম, ইউনিয়ন সিলেক্ট, কিন্তু এখানে আবার কথা আছে, আমরা সিলেক্ট কোয়েরি যদি দিতে চাই নর্মালি তার কোয়েরি কি, যে যেই কলাম সিলেক্ট করব তার নাম বলতে হবে, যে এই টেবিলের এই নাম। তো প্রবলেম হচ্ছে আমরা তো নাম জানি না, জানি ওর পিছনে কি টেবিল আছে, কি কলাম আছে, নাম জানি জানি না। কি করা যায়, সেইখানে আসে আমাদের একটু আগে শিখে আসলাম, সিলেক্টের পরে আমরা কলাম নাম বলতে পারি অথবা কলামের পজিশন বলতে পারি। পজিশন যদি বলি সেইটাও কি করবে, আমাদের কাজ করবে। হ্যাঁ, এসকিউএল নর্মাল ফিচার। ওকে, এমন একটা ঘটনা ঘটবে ওটা। তো আমরা দেই এখানেও সেম, ইউনিয়ন সিলেক্ট 1 2 3 4 5। এইখানে যেহেতু এটা গেমস আকারে সাজানো, সে একটা হিন্টস দিচ্ছে, যেটা ইউজ সিলেক্ট স্টেটমেন্টস এট ডিফারেন্ট নাম্বার অফ কলামস। অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে টেবিলটা আছে ওর আসলে 5টা কলাম নেই, বেশি অথবা কম সংখ্যক কলাম আছে। রিয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হতে পারে, এখানে মনে করুন দিলাম এরকম আর্টিস্ট ওয়ান এর বদলে এরকম একটা। আচ্ছা, এখানে
কাজই করছে না। Okay. এখানে কলাম ভিন্ন হতে পারে রিয়েল অ্যাপ্লিকেশনে, যেটা বোঝাতে পেরেছিলাম যে এখানে ভিন্ন রকম ইরর দেখাতে পারে। হ্যাঁ, হয়তো আউটপুটের কোনো ভিন্নতা হতে পারে, ইরর মেসেজের কোনো ভিন্নতা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, কিছু একটা ভিন্ন দেখা, আচ্ছা তো আমি কলাম নাম্বার কমিয়ে দিই। এবারও বলছে ভিন্ন একটা অঙ্ক করা, ওকে আমি আরেকটা কমিয়ে দিই, কারণ আমরা জানি না এক্স্যাক্টলি কতগুলো কলাম আছে। হ্যাঁ, এবার আমাদের এটা ঠিকভাবে কাজ করেছে। আমাদের এখানে কলাম আছে কটা, তিনটা। ইউনিয়ন সিলেক্ট 1 2 3 4 5, এটা দেয়া 3 দিয়েছি। দেয়াতে কি হচ্ছে, যেই টেবিলে অলরেডি আছি, মনে করি যে প্রোডাক্ট টেবিলে আছে, সেম টেবিলের আরো যে তিনটা কলাম আছে সেটা সহকারে আমার আউটপুট শো করছে। Simple. আচ্ছা, যদি এমন হয় আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা এইখানে তো কি বলে কলাম সিলেক্ট তো করে ফেলেছি, কলামের নাম তো জানি না, কলামের বদলে আমি যদি কোনো সিস্টেমের কোনো ফাংশন, ডাটাবেজে কোনো ফাংশনকে কল করি, এইটার মাধ্যমে আমি কোনো ইনফরমেশন পেতে পারি। আচ্ছা, তখন এই তথ্যগুলো কোথায়, যেমন আরেকটা হতে পারে ভার্সন, এমন যদি দিই তাহলে কি করবে, ও এখানে যে কলামের ইনফরমেশন না দেখিয়ে ভার্সনের তথ্যটা দেখাতে থাকবে। 1 এর বদলে আমি এখানে দিলাম ভার্সন ফাংশনকে কল করবে। দেখা যাচ্ছে এবার কাজ পেলো না, এই ব্যাপার, কাজ কেন করছে না? তার রিজন হচ্ছে ইউনিয়ন অংশটাকে এক্সিকিউট করার জন্য আমাদের এই জায়গাটাতে ফলস কোনো কন্ডিশন তৈরি করা দরকার পড়ে। তখন -1 দিলাম, তখন এইখানে ফলস, বাম পাশে ফলস কন্ডিশন তৈরি হলো, ডান পাশে যে ইউনিয়ন, ডান পাশে যে ইউনিয়ন এই অংশটা এবার এক্সিকিউট হয়ে গেল। এক্সিকিউট হওয়ার কারণে এখানে যে ভার্সনটা লিখেছিলাম এইটার আউটপুট এবার আমরা ওকে, কোনো কোনো ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে করতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে আরেকটা কন্ডিশন আমরা দিতে পারি, অর 1 = 2। এটা দিয়ে মাইনাস না দিয়ে মানে কোনো ভাবে দিয়ে, অরে হবে না। অর মানে কি, এটার এইটা ট্রু অথবা এইটা ট্রু, তো এটা ফলস ভ্যালু, বাম পাশের 1 ধরে সে আগের অবস্থা ফেরত যাচ্ছে, আমি অ্যান্ড দিয়ে দিলাম। এবার কাজ করছে কেন, কারণ এই বাম পাশের অংশটা একটা ফলস। 1 এবং 1 = 2 কখন এটা সত্যি হতে পারে না, তাই না, একটা ফলস। এইটা হওয়ার কারণে সে কি করবে, আর এখানে ডান পাশে ইউনিয়নের বা ডান পাশের যে অংশ এটাকে এক্সিকিউট করে, যেমন সিলেক্ট ভার্সন। ওকে, ভার্সন ছাড়াও আরো কিছু রকম ফাংশন আছে। আই- তো কথা হলো, এই তথ্যগুলো পাবো কোথায়, তার জন্য চমৎকার একটা চিট শিট আছে, এটা আমি আপনাদের সাথে share করলাম। এই যে ভার্সনের ফাংশন, ইউজারের যে ফাংশন গুলো আছে, কোনটা কি কাজে, অ্যাটাকের যে কোয়েরি গুলো আছে, সব খুব সুন্দর ভাবে এই জায়গাটাতে সাজানো। যেমন আমি কারেন্ট যেই ডাটাবেজে আছি তার নামটা দেখতে চাই, তাহলে কি করবো, এই ডাটাবেজ ফাংশনটা ব্যবহার করবো। এখানে গিয়ে মনে করুন ডাটা ভার্সনের বদলে ডাটাবেজ ফাংশনটা রান করলাম। আমার ডাটাবেজের নামই হচ্ছে my_জিগজ্যাগ। একটা জায়গায় ডাটাবেসটা শো করে দিচ্ছি। এরকম মাল্টিপল এরকম ফাংশন যখন ম্যানুয়ালি টেস্ট করছি, আমি একটা একটা করে ইনফরমেশন বের করে করে আমি কাজ করতে চাচ্ছি, ইউজারের ইনফরমেশন নিতে চাই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্টের যে সিস্টেম, আমি তো মাই নিয়ে দেখছি, মাই ও খুব ব্রডলি ইউজড একটা ডিবিএমএস। এছাড়াও আরো কতগুলো আছে, ওরাকল, মাইক্রোসফটের আছে এসকিউএল সার্ভার, এগুলোর কনসেপ্ট তো প্রায় সেম, এবং ফাংশন গুলোও প্রায় সেম। এবং ইউজারের জন্য ইউজার বা ডাটাবেজ নামের জন্য এটা কি করছে, ডিবি আন্ডারস্কোর নেম ফাংশন ব্যবহার করছে।
কারণ আমরা রিয়েল লাইফে টেস্ট করতে গিয়ে এটা যে মাই এসকিউএল এই লেখা, কারণ কনসেপ্ট প্রায় সেম দুইটা, সব মাই এসকিউএল, এসকিউএল সার্ভার, ওরাকল, কনসেপ্ট প্রায় সেম, কিছু ফিচার্স কম বেশি আছে। হুম, এটা একটা বিষয়। কিন্তু এর আগে যে বেসিকে যে কোয়েরি গুলো আমরা বুঝলাম, কোন কোয়েরি কিভাবে কাজ করে, ওই কনসেপ্টটা সব জায়গাতেই সেম। কনসেপ্ট সেম থাকলেও সিনট্যাক্সের যেহেতু ভিন্নতা আছে, এখন আমরা রিয়েল লাইফে টেস্ট করতে গিয়ে এটাকে ডাটা বেস এইভাবে লিখলেই কাজ করবে কিনা আমি তো জানি না। এটা মাই এসকিউএল, সেটাও হয়তো আগে ভাগে জানতে পারিনি, খুঁজে পেলাম না, হয়তো এনুমেরেশন পেজে আমি এরকম তথ্য পাইনি, হতেই পারে এমন যদি হয়। সেক্ষেত্রে আমাদের এই চিট শিটটা বেশ হেল্পফুল। আচ্ছা ঠিক আছে, মাই এসকিউএল এর এই ডাটাবেস লিখে রান করলাম, এইটার কোনো আউটপুট আসছে না, ফাংশন শো কাজ করছে না। আমি এর বদলে, আচ্ছা এবার ডিবি আন্ডারস্কোর নেমটা দিয়ে দেখি তো এটা কাজ করে কিনা। যদি এটা কাজ করে তখন আমি একটা আইডিয়া করতে পারবো যে আচ্ছা এটা হয়তো আসলে এসকিউএল সার্ভার, মাই এসকিউএল না। কারণ এখানে বলছে যে ডিনাইড ইউজার ফরগেটিং, এটা ডিনাই করে দিচ্ছে, এটা কাজ করবে না, এটা হয়তো পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, তো আমাদের এটা এসকিউএল সার্ভারের না, মাই এসকিউএল এ লেখা। মাই এসকিউএল এর ফাংশন দিলে এটা কাজ করছে, এসকিউএল টা দিলে, এসকিউএল সার্ভারটা দিলে কাজ করছে না। ওকে, ভেঙে ভেঙে কনসেপ্টটা আমরা এভাবে ইউটিলাইজ করতে পারি। ভেরি গুড। আমরা এরপরে পরের লেভেলটাতে চাই, আরেকটা এক্সাম্পল দেখার জন্য। ওকে, এবার এসেছে প্রোফাইল ইকুয়ালস টু 4 দেখাচ্ছে। তো এখানেও আগের মতো আমরা যে টেস্ট করতে চাই, আমার নতুন একটা টার্গেট, তো টেস্ট করতে গেলে আমার কি করতে পারি, ইরর তৈরি করার চেষ্টা করতে পারি। 4 এর বদলে -4 দিয়ে দেখি, আমার সিম্পলি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ইররের ভিন্নতা আসছে, তাই না? 4 এর বদলে 2+2 দিয়ে দেখি, তাতেও আমার আসছে। শুধু 4 যদি দিই তাতেই কাজ করছে, 4 দিলে এমন একটা আউটপুট আসছে। আচ্ছা 4 এর বদলে আমি 3 দিয়ে দেখি, তাতেও হচ্ছে না, শুধু 4 হলেই সে কাজ করবে। আচ্ছা 4 এর পদে এবার তাহলে কি ইরর তৈরি করার চেষ্টা করি, একটা সিঙ্গেল কোয়েরি যদি দিই। দেখুন আমাকে বলছে ইউ হ্যাভ অ্যান ইরর ইন ইউর এসকিউএল সিনট্যাক্স, অর্থাৎ হতে পারে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কোড, এখানে আসলে কোড এইভাবে না, এইভাবে লেখা। কারণ যখন এখানে একটা ইনপুটে এক্সট্রা সিঙ্গেল কোড দিচ্ছে, এটা গিয়ে কি হচ্ছে, এরকম বসে যাচ্ছে। তো তিনটা সিঙ্গেল কোড হওয়ার কারণে ইরর জেনারেট হচ্ছে। এটা সিঙ্গেল কোড নাও হতে পারে, উই ডোন্ট নো, ডাবল কোটেশন হতে পারে, দিয়ে দেখি তো। ডাবল কোটেশন দিলে ইররের ভিন্নতা চলে আসছে, ইরর মেসেজই পাল্টে যাচ্ছে। তার মানে কি, সিঙ্গেল কোটেশনটাই হয়তো কাজ করছে। আচ্ছা হাইফেন হাইফেন দিয়ে দিই, না তাতে আমার কোয়েরি ফিক্স হচ্ছে না। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এবার প্লাস হাইফেন দিতে পারি, এবার কাজ করছে কেন? কিছু কিছু প্রোগ্রামে যে কাজটা করতে পারে, যেমন আমি বার পরপর 2বার যখন হাইফেন দিচ্ছি, হ্যাঁ পরপর 2বার দেখলে প্রোগ্রাম যখন ইনপুট নিচ্ছিল একটা হাইফেন দেখা গেলো ফিল্টার করে দিচ্ছে। তো বেসিক্যালি এখানে যখন যাচ্ছে দেখা যাচ্ছে ইনপুটটা এরকম যাচ্ছে, তাতে করে কি হবে, এটা কমেন্ট তো হবেই না, বাকি অংশে আরো ইরর জেনারেট হবে, তাই না? এখানে পুরো অজগর অবস্থা। তো এখানে আমি ডাইরেক্ট হাইফেন হাইফেন পরে প্লাস দিয়ে একটা হাইফেন যদি দিই, এইটা এনকোড করলে দাঁড়াবে অনেকটা এরকম। এটা, মনে করুন সে একটা হাইফেন যদি কেটে দেয়, আর কম্পিউটারে ক্লাসকে কি বলে অনুবাদ করে সে এটাকে একটা স্পেস আকারে বিবেচনা করবে, বা এইভাবে বিবেচনা করবে। 3টা হাইফেন দিয়ে দিয়েছে একটা প্লাস ইমপ্লিমেন্ট করে, তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডে যদি সে একটা কেটেও দেয় দেখা যাবে 2টা হাইফেন পৌঁছাবে এখানে। ওকে, ওই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হাইফেন হাইফেন প্লাস হাইফেন দিলাম, এবার আমার এটা ঠিক হয়ে গেছে। ভেরি গুড, ঠিক হয়ে যায়। এবার যেটা করতে পারি যে ওকে, ইউনিয়ন বেসড চেষ্টা করি, ইউনিয়ন
সিলেক্ট আগের মতো, আমরা তো জানি না কতগুলো এখানে কলাম আছে, আমরা 1 থেকে 5 দিয়ে আগে ট্রাই করে দেখি, বেশিও হতে পারে কমও হতে পারে, কোনো ঠিক নেই, কয়েকটা ট্রাই করা দরকার। এটা দেখা যাচ্ছে তার ভিন্নতা দেখাচ্ছে রং আছে যে, কিন্তু আমি এটা পাল্টে দিই, 4 দিয়ে দেখি, 4 দেওয়াতে কাজ করছে। ওকে, আগের মতোই আমি এখানে কি করব, ইরর তৈরি করে দিব। আর এইখানে যেইগুলো আছে এই জায়গায় এক একটা ফাংশনকে কল করে দেবো, কারণ কোন কলাম আছে ইউজারই বুঝেই তো কাহিনী আছে। তো এইখানে সিলেক্ট স্টেটমেন্ট 2 3 4 কোনটার ভ্যালু যে ওয়েব পেজে রিফ্লেক্ট করছে তা কিন্তু আমরা জানি না। কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে ওয়েবের এইখানে রিফ্লেক্টই করছে না। ইন্সপেক্টর না, আমি যদি যাই ভিউ পেজ সোর্স, কখনো কখনো এমন হতে পারে এই পেজ সোর্সে এইখানে কোথাও আমার আউটপুটটা রিফ্লেক্ট করছে বা দেখাচ্ছে। এরকম সিনারিও হতে পারে, আমার এই জায়গাতে না অন্য কোনো জায়গায় আউটপুটটা দেখাচ্ছে। ইউজারের ইনফরমেশন এখানে দেখেন, আমরা সাকসেসফুলি কিন্তু এসকিউএল ইনজেক্ট করে এখান থেকে ইনফরমেশন বের করতে পারছি, বের করে আনতে পারছি। এসকিউএল ম্যাপের কথাটা কেন বলছি, এসকিউএল ম্যাপ এখানে যদি যাই, এখানে মনে করুন বেশ কমান্ড দিয়ে রেখেছি। এসকিউএল ম্যাপ শিট, এখানে যেটা সুবিধা এসকিউএল ম্যাপে, আমরা যে ম্যানুয়ালি একটা একটা করে কলাম খুঁজে বের করছি, ইউজার ইনফরমেশন বের করছি, হ্যাঁ এই কাজগুলো দেখাতে অটোমেট করে দিতে পারে, মেথড অটোমেট করে দিতে পারে, পুরো ডাটাবেস ধরে বের করে ডাটাবেস ডাম্প করে নিয়ে আসতে পারে। কিন্তু সবসময় সবগুলো আমাদের, যেমন আমি চাইলে টর নেটওয়ার্ক যেটা আছে এটা ইউজ করে অ্যাটাক দিতে পারে যখন আমার অটোমেশন দরকার কিছু সিনারিওতে। আবার মিক্সড মোডেও কাজ করতে পারে। আগে একটা যদি বলি যে আমি কোনো কোনো সিনারিওতে এমন হতে পারে যে আমি অটোমেটিক টুলস কাজই করছে না, ব্লক দিচ্ছে, সেক্ষেত্রে ম্যানুয়ালি অ্যাপ্রোচ করা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যানুয়ালি কাজ করে সময় কুলাচ্ছে না, অটোমেশন দরকার, সেখানে এসকিউএল ম্যাপে আমি ইউআরএলটা যদি বলে দিই, হাইফেন হাইফেন হয়ে গেল, এই যে হাইফেন দিয়ে ইউআরএলটা যদি বলে দিই টার্গেট ইউআরএল, এটাকে অটোমেটিক্যালি স্ক্যান করে আমাকে দেখাবে। আবার কোনো ক্ষেত্রে মিক্সড মোডেও কাজ করতে পারে। আচ্ছা, আমি আগে ম্যানুয়ালি টেস্ট করে দেখি আদৌ এসকিউএল ইনজেক্ট করা যায় কিনা। এখানে আমি দেখেছি হ্যাঁ, ইউজার ফাংশন কল করলে ইনজেক্ট করে ইউজারের ইনফরমেশন দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে এসকিউএল ম্যাপে দিয়ে দিই, পুরো এন্টায়ার ডাটাবেস যেটা আছে পুরোটা ডাম্প করে আমার আউটপুটে শো করতে থাকবে। তো কোনো কোনো ক্ষেত্রে যেটা সম্ভব যে, আউটপুট তো সব টার্মিনাল আসে এরকম, কোনো এই যে পুরো কলাম টেবিল ইউজার নেম যা যা আছে সব সে ডাম্প করে নিয়ে চলে আসতে পারে। যেমন এখানে যে আমাদের টেস্ট পিএইচপি যে সাইটটা আছে ওকেই এসকিউএল ম্যাপে ট্রাই করেছে, করার পরে এসকিউএল ম্যাপ দেখবো যে এই আর্টিস্ট টেবিলটা আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে চলে আসছে। ওকে, তো মাল্টিপল ওয়ে আমাদের দরকার, এইটার ম্যানুয়াল টেস্টিং অথবা মিক্সড মোড অথবা অটোমেশন টেস্টিং, দুইটাই আমরা জেনে রাখবো কখন কোনটা আমাদের জন্য বেশি কাজে লাগবে। পুরো ঠিক আছে, এই ট্রাই হ্যান্ড নিতে এসকিউএল ম্যাপের ডেডিকেটেড একটা রুম আছে, ওটা সলভ করতে পারেন, অথবা এসকিউএল ম্যাপে এই টার্গেট বা এখানে রান দেওয়ার দরকার নেই, প্রহিবিট করে যে না ওখানে অটোমেটেড স্ক্যানার, মানে ম্যানুয়াল টেস্টিংটা এখানে প্র্যাকটিস করতে পারেন। আমি তো দেখিয়ে দিলাম হাউ টু টেস্ট, আবার এসকিউএল ম্যাপ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, ট্রাই হ্যান্ড রুমটা সলভ করতে পারেন। ওকে।
এই ওয়েতে আমরা এসকিউএল ইনজেক্ট করে এই দ্বার পুরো ডাটাবেস ডাম্প করা অথবা একটা একটা করে ইনফরমেশন রিট্রাইভ করার কাজটা করতে পারি। Okay? এবং আরো যেটা সেটা হচ্ছে পোর্টফোলিওর এইখানে 18টার মতো ল্যাব আছে এসকিউএল ইনজেকশন। আরো কতগুলো টেকনিক নিয়ে, আরো কতগুলো সিনারিও, কতগুলো আইডিয়া নিয়ে এখানে ল্যাব তৈরি করা আছে। পরামর্শ থাকবে ভালো করে বোঝার জন্য, আরো আইডিয়ার জন্য এই ল্যাব গুলো সলভ করবেন। স্লো করছে। একটু লিংক দিয়ে দিতেন। হ্যাঁ দাঁড়ান দিচ্ছি, লোড তো যেভাবে নিচ্ছে লোডই হচ্ছে না। ঠিক আছে ভালো, আপলোডিং। আচ্ছা এই লিঙ্কটা দিই, এখানে গেলে খুঁজে পাবেন। ঠিক আছে এখানে ওদের একাডেমি পেজে গেলে আপনি মেবি ওদের সাইটে কোনো ইস্যু, কারণ নেট স্পিড তো ভালো দেখাচ্ছে, 5 MBps মতো স্পিড আছে নেটের বলা চলে। নেট স্পিড ভালো তো ওদের সাইটে মেবি কিছু একটা issue হচ্ছে। দেখো গেলে ল্যাব খুঁজে পাবেন, ল্যাব গুলো দেখতে পারেন, ইউটিউবে ভিডিও আরো দেখতে পারেন। আমি তো বুঝতেছিলাম ম্যানুয়াল টেস্টিংটা কি করে, এরপরে আরো ভিডিও দেখলে দেখা যাচ্ছে সেখানে কেউ আরেকটা কোনো আইডিয়া বললো, আরেকটা কোনো টেকনিক শেয়ার করলো। হ্যাঁ, যত টেকনিক জানবেন তত বেটার। আরেকটা নতুন কোনো সিনারিও বললো, আমি হয়তো এক সিনারিওতে বোঝাচ্ছি, কেউ হয়তো আরেকটা নতুন কোনো সিনারিওতে বললো। ওকে, তো বাসায় একটু স্টাডি করে ফেলবেন। ওকে, আজকে আর বেশি বার্ডেন দিব না। অলরেডি হয়তো আপনাদের কারো কারো কাছে জিনিসটা একটু কঠিন লাগছে, যতটা সহজে বোঝানো যায় চেষ্টা করছি। ক্লাস রেকর্ডটা আবার দেখবে, দিয়ে দিব দিতেই। ওকে। ভাইয়া প্রেজেন্ট কি নেওয়া হয়েছিল? না কোনো প্রেজেন্ট নেই, মেকআপ ক্লাস তো কোনো প্রেজেন্ট নেই। আগের দিনে একটা কপি করে পেস্ট করে দিব, অসুবিধা নেই। Okay, ঠিক আছে আজকে তাহলে আমাদের আলোচনা করতে থাকুক। হ্যাঁ তো খুবই বেটার, ওই ডাটাবেজের কোর্সে দেখবেন যে আরো কতগুলো ডাটাবেজের ফিচার ছিল, যেই ইউনিয়ন জয়েন এগুলোর অপারেশন নিয়ে আরো বেশ কতগুলো এক্সাম্পল বলবে। দেখতে পান যত ডাটাবেজ নিয়ে দেখবেন। ইউটিউবের ডাটাবেজে কিছু ভিডিও কোর্স পাবেন, সামদানির একটা আছে 4 ঘন্টা 4.5 ঘন্টা টিউটোরিয়াল, ওটাও দেখতে পান। ডাটাবেজ নিয়ে আরেকটু জানলে আবার আরেকটা দেখতে পান যে প্রোগ্রামিং এর সাথে ডাটাবেজের এই কমিউনিকেশনটা কিভাবে, কানেকশন, এটা নিয়ে কিছু ভিডিও দেখতে পান। কিভাবে ওই কমিউনিকেশন চ্যানেলটা বুঝবেন, ডাটাবেস কিভাবে কাজ করে সেটা বুঝবেন, তাহলে ইনজেক্ট করাটা আরো সহজ হবে। কনসেপ্টটা বুঝতে চান কোথায় ইনজেক্ট করছে, কিভাবে ইনজেক্টটা কাজ করছে। ঠিক আছে, হ্যাঁ রিপোর্টটা ইনশাল্লাহ আজকে রাতেই আপলোড দিয়ে দিব, যদি নেট ঠিক থাকে, না হলে কালকে। ওকে, টেনশন নেই। ওকে, আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।